আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা যে রিভিশন ক্লাসগুলো শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে বিস্তার পরিমাপ অধ্যায়ের দৃশ্যপট নির্ভর অথবা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করব। এর আগে এই চ্যাপ্টারের আমরা কুইক রিভিশন আর এমসিকিউ সলভ করেছিলাম, এরপর সংক্ষিপ্ত আর এক কথায় প্রশ্ন সলভ করেছিলাম। এটা এরকম দুইটা ভিডিও তোমাদের এর আগে দেওয়া হয়েছে। তো আজকে সেই ধারাবাহিকতায় শুরু হবে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান। তো তোমরা যদি প্রথম প্রশ্নটাই দেখো, এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে যে নমুনা প্রশ্ন এনসিটিভি কর্তৃক প্রদান করা হয়েছিল, সেই প্রশ্নটাই দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, এটা আমরা সলভ করি। এখানে বলা হচ্ছে যে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে 160, 163, 150, 140, 173, 170। 6 জন শিক্ষার্থীর উচ্চতা তোমাকে সেন্টিমিটারে দেওয়া, এটুকুই হচ্ছে দৃশ্যপট বা উদ্দীপক বলা যেতে পারে। এখন এখানে তিনটা প্রশ্ন। এক হচ্ছে কি মধ্যক নির্ণয় করো। তোমাকে এই উপাত্তগুলোর কি করতে হবে বলো তো? মধ্যক বের করতে হবে। এরপর মধ্যক হতে গড় ব্যবধান বের করতে হবে। আমরা গড় ব্যবধান কিভাবে বের করতে হয় জানি, তো মধ্যক থেকে কিভাবে বের করতে হয় সেটাও জানি, তাই না? এখন হচ্ছে মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। এই হচ্ছে তিনটা প্রশ্ন। এখানে খুব ভালো করে একটা কথা খেয়াল রাখবা, এই প্রশ্নটা কিন্তু একদম তোমাদের যে অনুশীলনীর 8 নম্বর প্রশ্নটা আছে না, খেয়াল করবা, তোমাদের অনুশীলনীর 8 নম্বর প্রশ্নটার মতন হুবহু। বুঝতে পারছো? একটু চেঞ্জ থাকে। আমি তোমাদের এর আগেও বলে রাখছিলাম যে দেখো, তোমাদের এই চ্যাপ্টারে অনুশীলনীতে যেই সকল প্রশ্নগুলো আছে ওইগুলো নিজেরাই এক একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এক একটা নিজেই দৃশ্যপট নির্ভর প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। তোমরা যদি অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করো, অনুশীলনীর যেই 9টা না 10টা প্রশ্ন আছে তোমাদের, ওইটার ভিতরে এই যে ক খ এরকম প্রশ্ন আছে, এই সবগুলো প্রশ্ন পারো, তাহলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তো আমরা এখান থেকে আজকে এরকম 5টা প্রশ্ন সলভ করব। তো প্রথম প্রশ্ন সলভ করা শুরু করি। তো আমাদের এখানে কি দেওয়া দেখো তো, 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একের ক, যেটা কি করতে হবে দেখো তো, একের ক আমরা কি করব? মধ্যক বের করব। তো মধ্যক বের করতে গেলে আমরা জানি যে আমাদেরকে আগে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তো চলো আমরা সাজাই। তো আমরা লিখি যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দেখো, আমরা যদি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, সব থেকে ছোটটা কে দেখো তো, 160 এর পরে 63, 50 আছে, 40, 40টা লেখা আছে, 40 এর পরে 50 লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 140, 150, ঠিক আছে? এইটাকে লিখলাম, এইটাকে লিখলাম। এরপর দেখো তো, এই 60 আর 63 লিখবো, 160 আর 163 কে লিখবো। এরপর 70 আর 73 লিখে দেবো, 170 আর 173। এই মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এখন দেখো তো, এখানে আমাদের এই টোটাল কয়টা মানুষের এই উচ্চতাটা দেওয়া, অর্থাৎ এন এর মানটা দেখো কত, 1 2 3 4 5 6। এখানে এন ইকুয়াল টু 6। মধ্যক যেহেতু বের করতে হবে, মাঝখানের পদটা নিতে হবে। এখন এন যেহেতু 6, যেটা একটা কি বলতো, জোড় সংখ্যা। এটা কি বলতো, এটা একটা জোড় সংখ্যা। তাহলে আমাদের মধ্যক কি হয় জোড় সংখ্যা হলে? এটা তো অবিন্যস্ত, তাই না? বিন্যস্ত তো না, অবিন্যস্ত। এরকম টেবিল করে দেওয়া নাই, সারণে করে দেওয়া নাই। তখন আমাদের মধ্যক হবে দেখো কি বলো, মধ্যক যেটাকে যদি আমরা এম ই দিয়ে প্রকাশ করে থাকি, এটা হবে অবশ্যই n/2 তম পদ ও n/2 + 1 তম পদ, এই দুইটা পদের গড়। অর্থাৎ n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ, এরপর ডিভাইডেড বাই 2 করতে হবে, তাই না? তো লিখে দিই। তো এইটা হবে আমাদের n/2 বলতে আমরা বুঝবো 6/2 তম পদ প্লাস n/2 + 1 অর্থাৎ 6/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই আমাদের মধ্যক। এখন আমাকে বলো 6/2 মানে কি বলতো? 3। তার মানে আমরা লিখতে পারি যে তৃতীয় পদ, হ্যাঁ, 3তম লেখাটা কেমন জানি দেখায়, তৃতীয় পদ প্লাস ওইটা কি দেখো তো, 6/2 + 1 মানে 3, 3 + 1 মানে 4তম পদ, মানে চতুর্থ পদ লিখি। 4তম পদ লেখা যায়, তাও লিখলাম চতুর্থ পদ, ডিভাইডেড বাই 2। এখন আমাকে বলো তো, এই ঊর্ধ্বক্রমে সাজানোর পর
তৃতীয় পদ কোনটা? এই যে 1 2 3 160। চতুর্থ পদ হচ্ছে 163 ডিভাইডেড বাই 2। এটা দেখো তো ক্যালকুলেট করে কত আসে? 161.5। ঠিক আছে, প্রায় লিখতে হবে না, এটাই আসবে 161.5। এটা হচ্ছে কি আমাদের বলতো মধ্যক, ক নাম্বারের উত্তর। ঠিক আছে, আচ্ছা তো তুমি এখানে লিখে লিখে ভালো করে লিখতে পারো, আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের ক বের করার পর এখন আমরা খ এর দিকে আগাই। এখানে বলা হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। মধ্যক হতে কি বের করতে হবে বলতো? গড় ব্যবধান। গড় ব্যবধানটা আসলে আমাদের কি ছিল? আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে ফার্স্টে গাণিতিক গড় থেকে ডেফিনেশনটা শিখছিলাম, তাই না? গাণিতিক গড় থেকে যদি শিখতাম তখন আমরা গাণিতিক গড় বের করতাম, এরপর প্রত্যেকটা উপাত্ত এই গাণিতিক গড় থেকে কত দূরে আসছে, হ্যাঁ, গাণিতিক গড় থেকে কত দূরে আসছে এই ব্যবধানটাকে নিতাম মডুলাস, তারপর এটা সামেশন করতাম। এরপর কি করতাম? সামেশন করে এন দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যেতাম, ব্যবধানগুলোর গড় পেয়ে যেতাম। তো এটাকে বলা হয় গাণিতিক গড় হতে গড় ব্যবধান। বাট আমাদেরকে এখন গড় ব্যবধান বের করতে হবে মধ্যক থেকে। তার মানে এখানে গড়ের জায়গায় আমরা কি ইউজ করব বলতো? আমরা এইখানে ইউজ করব হচ্ছে মধ্যক, যেটা আমরা মাত্র বের করছি। ঠিক আছে, তো যেই কথা সেই কাজ। চলো আমরা তাড়াতাড়ি শুরু করি। তো আমরা কি করব বলতো? খ নাম্বারটা যদি সলভ করতে যাই, হ্যাঁ, কি করব আমরা? আমাদের ইন্টেনশন হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান বের করা। তো এটার জন্য আমাদের কি দরকার হতে পারে? আমাদের হচ্ছে অবশ্যই কি হবে, প্রত্যেকটা ডাটা মধ্যক থেকে কত দূরে আছে সেটা বের করতে হবে। আমরা তাহলে একটা টেবিলের মাধ্যমে এটা করার চেষ্টা করি। কি করি? একটা টেবিলের মাধ্যমে একটু করার চেষ্টা করি যেন বেটার হয়। তো আমরা কি করি? একটা টেবিল নেই, আমাদের 6 জনের উচ্চতা দেওয়া, তাই না? কয় জনের উচ্চতা দেওয়া? 6 জনের। আচ্ছা, তো আমরা এই হচ্ছে ডাটাগুলো নিব, এখানে হেডলাইন দেবো, এরকম এখানে হচ্ছে 6 জনের ভ্যালু বসাবো। এই হচ্ছে 1 2 3 4 5 6। আমার এক্স্যাক্টলি কি লাগবে? আমাদের হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে উপাত্তর, আমার জাস্ট লাগবে হচ্ছে মধ্যক হতে ব্যবধান। কি লাগবে? মধ্যক হতে ব্যবধানটা লাগবে। তো আমরা এখানে লিখি যে আমাদের এই এক্স আই উপাত্তগুলা কি কি। দেখো উপাত্তগুলা কি কি ছিল? 160 163। তুমি এই ঊর্ধ্বক্রমেগুলো ইউজ করতে পারো, অথবা এখানে এলোমেলো ইউজ করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা যা আছে ওইভাবে বসিয়ে দিই। 160, এরপর কত? 160 63 50 40, 63 50 40, সাথে একটা 1 হবে খালি, তাই না? আর কি আছে? 173 170। ঠিক আছে, এখন আমাদের কি লাগবে? আমাদের যেহেতু গড় ব্যবধান বের করতে হবে মধ্যক থেকে, তার মানে প্রত্যেকটা ডাটা মধ্যক থেকে কত ব্যবধানে আছে আমাদের সেটা লাগবে। মডুলাস নেব। ঠিক আছে, ব্যবধানে আমরা কি নেব? মডুলাস নেব, কোনো নেগেটিভ চিহ্ন নিতে পারবো না। এখানে একটু এমির পরিচয়টা দিয়ে দিবা। এমিটা কত আমাদের দেখো তো, মধ্যক কত আসছে? 161.5। 161.5। এটার ভেতরেই, এই খোপের ভেতরেই লেখার চেষ্টা করবা। আচ্ছা, তো এখন চলো আমরা অ্যাকশনে যাই। আমাদের হচ্ছে কি লিখবো? এই 160 থেকে 161.5 এর ব্যবধান কত? এটা বোঝা যাচ্ছে 1.5 আসবে। তাও তোমরা ক্যালকুলেটরে করো। 161.5 মাইনাস 160, এটা আসবে হচ্ছে 1.5। তুমি যদি এই যে 160 থেকে 161.5 বিয়োগ করো তাহলে পাবা মাইনাস 1.5। বাট আমরা তো বলে দিচ্ছি আমরা ব্যবধান নিচ্ছি, জাস্ট মডুলাসটা নেব, পরম মানটা নেব, কোনো নেগেটিভ চিহ্ন নিব না। ঠিক আছে, এরপর দেখো 163 থেকে এটা ব্যবধান নাও, 163 মাইনাস 161.5, এটা পাবা হচ্ছে তুমি 1.5। এটা কত পাবা? 1.5। এরপর দেখো 150 থেকে 161.5 এর ব্যবধান, এটা হচ্ছে মাইনাস 11.5। আমরা মাইনাস নিব না, আমরা নেব হচ্ছে শুধু 11.5। এরপর 140 থেকে 161.5 এর ব্যবধান হচ্ছে মাইনাস 21.5। মাইনাস তো নেব না, এটা হবে শুধু 21.5। 173 থেকে 161.5 এর ব্যবধান 11.5। আর লাস্ট হচ্ছে 170 থেকে 161.5 এর ব্যবধান আসবে হচ্ছে 8.5।
কি আসবে 8.5। আমার লাগবে কি, আমাদের হচ্ছে সূত্রটাতে আমার এটার সামেশন লাগে, কারণ আমি কিন্তু সূত্র দেখাইছি আমার কি লাগবে, এই যে এক্স্যাক্টলি আমার লাগবে যে এই xi মাইনাস মধ্যকের ব্যবধানের সামেশনটা লাগবে, পরে n দিয়ে ভাগ দিব, তাই না? n কোনটা দেখো তো, n কিন্তু আমার কয়টা, এখানে কয়টা উপাত্ত দেওয়া, আমাদের উপাত্ত দেওয়া হচ্ছে কিন্তু 6 জনের, ঠিক আছে? n এর মান কিন্তু 6, মনে রাখবা। ভুলে আবার কিন্তু এই যে এগুলা যোগ করে যাও না, এগুলা কিন্তু গণসংখ্যা না, এটা কিন্তু গণসংখ্যা না যে যোগ করে তুমি n এর মান বের করবা, এটা কিন্তু তোমার এই কি বলা যায় মানে অবিন্যস্ত ডাটার উপাত্তগুলা, ঠিক আছে? 6 জনের উপাত্ত, কয় জনের উপাত্ত? 6 জনের। কয় জনের ডাটা দেওয়া? 6 জনের ডাটা দেওয়া, তো n এর মান কত? 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা একটু বের করি, সামেশন কি বের করবো বলো তো, এই xi মাইনাস মধ্যকের মডুলাস। তো এটা দেখো, এগুলো সব যোগ করে দেখো কত আসে, 1.5 1.5 11.5 প্লাস 21.5 11.5 8.5, এটা আসে হচ্ছে 56, এটা আসে হচ্ছে 56। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং সুতরাং মধ্যক হতে গড় ব্যবধান, হ্যাঁ গড় ব্যবধানকে আমরা ইংলিশে জানি কি বলি, মিন ডেভিয়েশন, তো এম ডি, বাট কোনখান থেকে বের করলাম আমরা, মধ্যক থেকে, জন্য এভাবে ব্র্যাকেটে এম লিখে দিবা। এটা সূত্রটা হবে কি আমাদের, সামেশন এই প্রত্যেকটা উপাদান থেকে মধ্যকের ব্যবধান, এটাকে আমরা n দিয়ে ভাগ দেব। এখানে তুমি লিখতে পারো i1 থেকে শুরু করে n পর্যন্ত। তো আমাদের হচ্ছে এই যে সামেশন যেটা আসছে, সামেশনটা আসছে হচ্ছে 56, এটা আসছে 56, আর এইটা হচ্ছে আমাদের n এর মানটা হচ্ছে 6 জনের ডাটা দেওয়া। তাহলে আমাদের দেখো 56 ভাগ 6 করলে কত আসে, 9.33, কত আসে, 9.33 প্রায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মধ্যক হতে গড় ব্যবধানটা। তার মানে আমাদের খ নম্বর প্রশ্নটা কিন্তু সলভ করা হয়ে গেল, ঠিক আছে? এটা ছিল হচ্ছে একের খ, খ নম্বর প্রশ্নটাও সলভ করা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের গ বের করতে হবে মধ্যক হতে পরিমিত ব্যবধান। কি করব, মধ্যক থেকে পরিমিত ব্যবধানটা বের করব। তো আমাদের এগুলো লাগবে না। এখন দেখো, আমাদেরকে নরমালি পরিমিত ব্যবধান যদি বের করতে বলেও আমরা বলবো কি, আমরা করব কি, আমরা ভেদাঙ্ক বের করব। ভেদাঙ্ক, ভেদাঙ্কটা কি ছিল, ভেদাঙ্কটা ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা উপাদান তাদের গাণিতিক গড় হতে কত দূরে ছিল, হ্যাঁ মানে পার্থক্যের বর্গ নিয়ে এই বর্গের গড় বের করা। তো গড় কিভাবে বের করব, প্রত্যেকটা সামেশন করে n দিয়ে ভাগ দিতে হবে, এটা হচ্ছে ভেদাঙ্ক। এটা কি ভেদাঙ্ক, ভেদাঙ্ককে তুমি যদি বর্গমূল করো সেটা হয়ে যাবে পরিমিত ব্যবধান, বাট তুমি এটা বের করতেছো গাণিতিক গড় থেকে। কিসের থেকে, গাণিতিক গড় থেকে। তোমাকে প্রশ্ন একটু ঠান্ডা মাথায় দেখো, কি বের করতে হবে, মধ্যক হতে। তাহলে তুমি এইখানে জাস্ট কি করবে বলো তো, এই জায়গাটাতে এটা হবে না, এখানে জাস্ট মধ্যক বসে যাবে, বুঝতে পারছো? এখানে কি বসবে, মধ্যক। তোমরা অনেকে বলতে না যে ভাইয়া সূত্রটা এলোমেলো হয়ে যায়, বেসিক ডেফিনেশন থেকে তুমি মেন সূত্রটা লিখবা, এরপর প্রশ্নে যাকে বলছে তাকে রিপ্লেস করে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? তো চলো, আমাদের তাহলে এই কনসেপ্টটা আগালে আমরা কি পেয়ে যাব, পরিমিত ব্যবধানটা বের করতে পারবো। তো চলো আমরা তাহলে আগাই। তো একের ক, একের খ, তো চলো এখন আমরা একের গ স্টার্ট করি। মধ্যক হতে পরিমিত ব্যবধান, ঠিক আছে? মধ্যক হতে পরিমিত ব্যবধান। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আমাদের কিন্তু এরকমই একটা ছক লাগবে, এরকম xi লাগবে আমাদের। এখন কি লাগবে আমাদের, এবার xi মাইনাস m এর হোল স্কয়ার লাগবে, xi মাইনাস m এটার কি লাগবে, হোল স্কয়ারটা লাগবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে এরকম একটা ফার্স্ট একটা ছক বের করে ফেলি, একটা ছক বের করে ফেলি। এখানে হচ্ছে আমাদের xi, খুবই খারাপ x লিখলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের xi, হ্যাঁ আমাদের ভ্যালুগুলো হচ্ছে 60 63 50, এরপর হচ্ছে 40 73 70, 1 2 3 4 5 6, এগুলো সব 100 করেছিল। হ্যাঁ, এক দিতে আবার ভুলে যাও না, আমাকে কপি করতে যে একদম পুরো অঙ্ক শেষ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে বেসিক্যালি লাগবে হচ্ছে এই xi থেকে এই মধ্যকের বর্গ লাগবে, ব্যবধানের বর্গ লাগবে। এখানে হচ্ছে me এর পরিচয়টা দিয়ে দিবা, 161.1 ছিল মনে হয়, কত ছিল, 161.1 ছিল, হ্যাঁ। তো
তো তোমার কিন্তু এখন তুমি চাইলে আরেকটা করতে পারতা যে xi মাইনাস emi আগে বের করবা, এরপর এটাকে বর্গ করবা, মানে আরেকটা কলাম তৈরি করতে পারতা। মানে কি, তুমি আগে xi মাইনাস emi বের করবা, ব্যবধানটা চিহ্ন সহ এখানে চিহ্ন রাখবা। যেমন এখানে কোথাও কোথাও যে মাইনাস আসছে না, -1.5, তুমি এখানে এটা মাইনাস সহই রাখতে পারো। এরপরে এবারে যে তুমি বর্গ করতা, এত দরকার নাই আমি ডাইরেক্ট বর্গ করবো, এমনিতে ব্যবধান আমরা অলরেডি জানি -1.5, এটা স্কোয়ার করলে কত হবে তাহলে দেখো তো, 1.5 স্কোয়ার করলে হবে 2.25। এরপর হচ্ছে দেখো 163টা, এটা ব্যবধানটা আছে 1.5, বাট আমার লাগবে স্কোয়ার, তাহলে এটা এখনো পাবো কি 2.25। পরে হচ্ছে আমার 150 থেকে 161.5, এটা হচ্ছে আমাদের আসবে 11.5। তুমি খালি 11.5 এর স্কোয়ারটা বের করবা, তাহলে এটা আসবে হচ্ছে 132.25। 132.25। পরে হচ্ছে 140 থেকে তোমার এই ব্যবধানটা আসা হচ্ছে 21.5। তো 21.5 এর তুমি কি করবা বলো তো, স্কোয়ার বের করে দেখো, এটা আসা হচ্ছে 462.25। আর দুইটা, বেশি না, 11.5 এরটা মাত্র বের করছিলাম। এই যে 11.5 এরটা কত ছিল, 11.5 ছিল হচ্ছে যেটা 150 এরটা, তাহলে এটাই আসবে 132.25। এরপরে হচ্ছে আমার লাগবে 8.5 এর, 8.5 এর দেখো স্কোয়ার করো, 72.25। তো তুমি এখানে তাহলে লিখতে পারো, এই ক্ষোভটা আমি নর্মালি দিই না, নিচের ক্ষোভ, নিচে আমি আরেকটা লাইন নর্মালি আমি দিই না, দেখবো যে বইয়ের প্রশ্নে দেওয়া থাকে, আমার অভ্যাস নাই এটা দেওয়ার, এখানে চলে আসছে দিয়ে দিটা এখানে। তাহলে আমরা সামেশন এই xi মাইনাস emi ব্যবধানের যে বর্গর সামেশনটা বের করে ফেলতেছি। এটা কত আসে দেখো, ডাইরেক্ট যোগ দাও, 2.25 প্লাস 2.25 প্লাস 132.25 প্লাস 462.25 প্লাস 132.25 প্লাস 72.25, এটা হচ্ছে 803.5 আসে। তো আমাদের ইন্টেনশন ছিল হচ্ছে কি বের করা, মধ্যকতে পরিমিত ব্যবধান বের করা, তাই না? এই যে মধ্যকতে পরিমিত ব্যবধান, তো লেখো যে মধ্যকতে পরিমিত ব্যবধান, এটা কি দিয়ে প্রকাশ করবা, সিগমা। কি দিয়ে প্রকাশ করবা, সিগমা দিয়ে প্রকাশ করবা। তাহলে এটা হচ্ছে আমাদের কি আসবে, রুট ওভারটা আগে দিয়ে নাও, না ভুলে যাবা। এটা আসবে হচ্ছে আমাদের এই যে সামেশন xi মাইনাস emi, এটার স্কয়ার ডিভাইডেড বাই n, এখানে লিখতে পারো i1 থেকে শুরু করে n পর্যন্ত। আর n হচ্ছে 6 জনের ডাটা, n এর মান কিন্তু 6, আমাদের লিখে দিবা শুরু থেকে, যে কোথায় লিখে দিবা যে n ইকুয়াল টু, কোথাও না কোথাও লিখে দিবা, ঠিক আছে, n ইকুয়াল টু 6, তাহলে বেটার হয়। তো আমাদের হচ্ছে এই যে সামেশনের যে রেজাল্টটা, সামেশনের রেজাল্ট আসছে 803.5, 803.5 ডিভাইডেড বাই 6। তো কত আসে এটা দেখো, 803.5 কে 6 দিয়ে ভাগ দাও, এরপর রুট করে দাও, এটা আসবে 11.57 প্রায়। এই হচ্ছে আমাদের কি বলতো পরিমিত ব্যবধান, কোথা থেকে, মধ্য থেকে। এই ছিল আমাদের প্রথম সিকিউরটা, তোমাদের এনসিটিভি বোর্ড কর্তৃক যেই নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছিল, সেই নমুনা প্রশ্নের তিনটা না, মানে এই অধ্যায়ের যে একটা প্রশ্ন আসছে, ওই একটা প্রশ্নেরই এই তিনটা মাথার সমাধান। তো আমরা যদি পরের প্রশ্নটার দিকে আগাই, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা দেখো। এটা হচ্ছে কি, তোমাদের 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দিয়ে দিচ্ছি, মানে এই প্রশ্নটা কিছুটা কিন্তু আগের প্রশ্নটার মতনই। হ্যাঁ, আগের প্রশ্ন ছিল সেন্টিমিটারের উচ্চতা, এখানে হচ্ছে কেজিতে ওজন। আগে ছিল 6 জন শিক্ষার্থীর, এখন হচ্ছে 10 জন শিক্ষার্থী, ঠিক আছে। সিমিলার ক্যাটাগরি ম্যাথ প্র্যাকটিস করা তোমাদের জন্য বেটার হবে। আর বানায় দেওয়া হয় নাই, এটা অবশ্যই তোমাদের বইয়ের থেকেই নেওয়া প্রশ্ন। যেমন টিচাররা যদি তোমাদের বইকে প্রায়োরিটি দেয়, এই প্রশ্নগুলো যেন তাদের মানে তাদের হাতে যেন ধরা দেয়, যেন তোমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া, ভালো কথা। এই 1 2 3 4 5 6 7 8 9 10, একটু ট্রাস্ট ইস্যু আছে তো আমার, এই জন্য গুনে দেখলাম। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে ভেদাঙ্কের সর্বনিম্ন মান কখন হয়। আচ্ছা, এটা একটা ছোট বেসিক কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে খ, 2 এর খ হচ্ছে দৃশ্যপটের ভেদাঙ্ক নির্ণয় করো। এরকম ডাটা দেওয়া থাকলে ভেদাঙ্ক বের করার কোনো ব্যাপার নাকি, একদম সিম্পল। আচ্ছা, এরপর উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলা শ্রেণী বিন্যস্ত করে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
দেখো এখানে কিন্তু শ্রেণী বিন্যস্ত না, এটা কিন্তু অবিন্যস্ত। তোমাকে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে আগে বিন্যস্ত বানাইতে হবে, বুঝা গেছে? তোমাকে বিন্যস্ত বানাই নিতে হবে। বানাই নেওয়ার পরে হচ্ছে তোমাকে পরিমিত ব্যবধানটা নির্ণয় করতে হবে। এখন পরিমিত ব্যবধান যদি কিছু না বলা থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে গাণিতিক গড় থেকে বের করব। কি করব? গাণিতিক গড় থেকে। মধ্যক থেকেও বলতে পারতো, প্রচুরক থেকেও বলতে পারতো, বাট আমরা কি করব? গাণিতিক গড় থেকে বের করব। বাট আবার মনে রেখো যে এই কাজটা করো না যে খ নম্বরে কিন্তু ভেদাঙ্ক বের করবই। খ নম্বরে কি করব? ভেদাঙ্ক কিন্তু বের করব। ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার। এই অঙ্কে আবার বললো না যে আচ্ছা তাহলে পরিমিত ব্যবধানটা হচ্ছে ভেদাঙ্কের বর্গমূল। এই কাজটা করো না, কারণ খ নম্বরে তুমি ভেদাঙ্ক যেটা নির্ণয় করবা সেটা হচ্ছে অবিন্যস্ত। এটা কি? অবিন্যস্ত ডাটার। বা গতে যে তোমাকে পরিমিত ব্যবধান বের করতে বললো, সেখানে বের করার আগে তোমাকে আগে বিন্যস্ত করতে হবে। তো বিন্যস্ত করতে হবে, তখন কিন্তু আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। আমরা পরিমিত ব্যবধান বের করব ভেদাঙ্কের সূত্রের মাধ্যমেই, ঠিক আছে? ভেদাঙ্কের সূত্রের মাধ্যমে, বাট মাঝখানে গণসংখ্যা ঢুকে যাবে না? তো এটার জন্য আমরা যে হেল্পটা নেব, কি হেল্প নেব? আমরা হচ্ছে এই প্রত্যেকটা উপাদান থেকে মধ্যবিন্দু, তখন কি হয়? শ্রেণী বিন্যস্ত থাকলে মধ্যবিন্দু আর কি হয়, তাই না? শ্রেণীর মধ্যবিন্দু থেকে আমরা গাণিতিক গড়ের কি করব বলতো? বিয়োগ করব, বর্গ করব, তারপর হচ্ছে সামেশন করব, তাই তো? বাট এখানে গণসংখ্যা আসবে, তাই না? এফআই আসবে। এরপর হচ্ছে এটাকে এন দিয়ে ভাগ করব, এইটাকে রুট করব। এই হচ্ছে পরিমিত ব্যবধান বিন্যস্তর ক্ষেত্রে। আবার মনে রেখো যে আবার কিন্তু আলাদাভাবে গাণিতিক গড় বের করতে হবে কিন্তু, ঠিক আছে? গ নাম্বার অনেক কিছু কাজ আছে, আমরা বাকিগুলোর দিকে আগাই। কতে শুরু করি, ঠিক আছে? 2 এর ক থেকে আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভেদাঙ্কের সর্বনিম্ন মান কখন হয়? আমরা জানি ভেদাঙ্কের সর্বনিম্ন মান হচ্ছে 0। আজানের পরে শুরু করি। তো যেটা বলছিলাম যে ভেদাঙ্কের সর্বনিম্ন মান হচ্ছে 0 কখন হয়? যখন প্রত্যেকটা ভ্যালুগুলা, তোমাকে যেই উপাদান বা তথ্য সারির মান দেওয়া, যে প্রত্যেকটা মান যদি একই হয় তখন হচ্ছে ভেদাঙ্ক 0 আসবে, আর এটি সর্বনিম্ন। তাহলে লিখে দিই আমরা, তাই না? ভেদাঙ্কের মান সর্বনিম্ন হয় যখন ভেদাঙ্কের মান সর্বনিম্ন হয় যখন তথ্য সারির প্রতিটি উপাত্তের মান একই হবে, বা প্রতিটির মান, তথ্য সারির প্রতিটির মান একই হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক সর্বনিম্ন হওয়ার শর্ত। লিখে দিতে পারো যে এবং সর্বনিম্ন মান হচ্ছে 0, এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা ক্ষয়ের দিকে আগাই, যে দৃশ্যপট অনুসারে হচ্ছে আমরা ভেদাঙ্ক নির্ণয় করবো। এটা অবিন্যস্ত ডাটা। ভেদাঙ্ক বের করার জন্য তুমি কি করতে পারো? তুমি হচ্ছে যদি এভাবে বের করতে চাও যে এই ফর্মুলায়, তাহলে গণসংখ্যাটা লাগবে না, এই স্কোয়ারটা রুট ওভারটা থাকবে না, তো গড় বের করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা আরেকটা সহজ পদ্ধতিতেও আরেকটা জিনিস জানি, আমরা ওইভাবে সলভ করে দিই তাড়াতাড়ি করে। কিভাবে? এটা দেখো, কয়জনের জানি দেওয়া? 10 জন, তাই না? আমার 11টা খুব লাগবে। আচ্ছা, 11টা না, তো একটু ছোট করে নেওয়া উচিত ছিল, লেখা ছোট হওয়া উচিত ছিল। আমরা হচ্ছে ভেদাঙ্কটা এই সূত্র দিয়ে করে ফেলি। করা যায়, তুমি যেটা ভাবতেছো সেটা দিয়েও করা যায়। আমরা হচ্ছে আরেকটা পদ্ধতি শিখছি না, যে ভেদাঙ্ক, এখানে বাংলা কথা পরে লিখবো। এই যে ভেদাঙ্ক, আমরা হচ্ছে কি করব? সামেশন, এই যে প্রত্যেকটা উপাদানের বর্গের গড় মাইনাস সামেশন প্রত্যেকটা উপাদানের গড়ের বর্গ, এটা করে ফেলবো, ঠিক আছে? এটা দিয়ে তাড়াতাড়ি করে ফেলি। তো আমাদের এখানে কি কি দেওয়া দেখো, এই যে এক্স আই দেওয়া। তো আমাদের কি লাগবে বলো তো? আমাদের হচ্ছে এই যে এই এক্স আই সামেশন করে এন দিয়ে ভাগ দিয়ে দিব। এখানে লিখে দাও, এখানে এন এর মান কত বলো তো? আমাদের কয়জনের ভ্যালু দেওয়া বলো তো? 10 জন, তাই না? লিখে দেওয়া যায় এখানে এন। ও, আমরা খ শুরু করছি, তাই না? আমি তো লিখেও নাই যে খ শুরু করলাম। এই যে এখান থেকে খ শুরু হচ্ছে, ক এখানেই শেষ। সরি, এটা লিখি নাই যে খ শুরু করছে। তো এখানে এন ইকুয়াল টু কত? 10 জনের ডাটা দেওয়া, তাই না? এটি। এখন ভ্যালুগুলো তুমি উঠাই দাও, যে 45, 42, 49 এক্স আই যেগুলো আর কি উপাদান, 45, 42, 49, ঠিক আছে? 45, 42, 49
55 58 62 55 58 62 55 58 62 70 75 50 70 75 50 আচ্ছা 70 75 50 এরপর হচ্ছে 70 এরপর হচ্ছে 70। তো আমরা এই যে এটাকে যোগ করে দিলে কিন্তু কি পেয়ে যাবো বলো তো? আমরা পেয়ে যাবো হচ্ছে এই সামেশনটা, এন এর মান তো জানি, তো স্কয়ার তো ব্যাপার না, তাই না? এই যে গড় হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের কি লাগবে দেখো তো, এই যে বর্গের কি লাগবে বলো তো? বর্গের গড় লাগবে। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা উপাদানের কি লাগতে হবে, কি লাগবে? এই এক্স আই স্কয়ারটা জানতে হবে, খালি এক্স আই স্কয়ারটা জানতে হবে। অর্থাৎ এটা কি 43 না 45 আল্লাহই জানে। কি যে লিখি, তোমরা যে কি বুঝো আমার হাতের লেখা, আমি মাঝে মাঝে কনফিউশনে থাকি, কি লিখতে যে কি লিখি, নিজেকে দোষী মনে হয় মাঝে মাঝে। আচ্ছা তো লিখি 45 স্কয়ার, এটা হচ্ছে 2025 2025। আমি আবার বলতেছি, আমি এই সূত্র দিয়ে করতেছি, বাট তোমরা চাইলে কিন্তু এটা দিয়েও করতে পারতা। এটা দিয়ে তোমরা করতে পারতা যে xi মাইনাস এই যে x বার, হ্যাঁ, এরপর সামেশন করে n দিয়ে ভাগ, এটা দিয়েও করতে পারতা, এটা দিয়েও করতে পারতা। আমি তুমি এটা দিয়েও করো, আমি এটা দিয়ে করতেছি, তারপর দেখবা দুজনের অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? আচ্ছা তো কি লাগবে আমাদের এখন? প্রত্যেকটা বর্গ, তারপর 42 এর বর্গগুলো লিখে দিই। 42 স্কয়ার 1764, এভাবে প্রত্যেকটা বর্গ আমি লিখে দিচ্ছি। তো প্রত্যেকটাকে বর্গ আকারে আমি লিখে দিলাম। তো আমাকে ওই পেজে একটা লেখা মুছে ফেলতে হয়েছে, কারণ আমি এই লেখাগুলো লেখার জায়গায় রাখছিলাম না, যে সামেশন এক্স আই, এই যে প্রত্যেকটা উপাদান এভাবে যোগ করলাম, ঠিক আছে? এই হচ্ছে 576 আসবে, আর এরপর প্রত্যেকটা যে বর্গের যোগ আবার এটা আসবে হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখন আমরা লিখবো যে সুতরাং হচ্ছে ভেদাঙ্ক, হ্যাঁ, এখন এখানে ফর্মুলা লিখি যে সিগমা স্কয়ার আমরা লিখবো হচ্ছে সামেশন এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই এন, এটা আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত, মাইনাস এখন হচ্ছে গড় নেব, মানে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত, এটা হচ্ছে আবার বর্গ, ঠিক আছে? তো এই ভ্যালুটা এখন আমরা লিখি সামেশন এক্স আই স্কয়ার আসছে হচ্ছে ওই দুইটা, দেখো 34348 ডিভাইডেড বাই এন এর মান, আমাদের এন এর মান দেখো যে লিখে রাখছিলাম এই যেটা, এন এর মান হচ্ছে 10। তো চলো আমরা লিখে দিই ডিভাইডেড বাই 10 মাইনাস সামেশন এক্স আই যেটা সেটা হচ্ছে 576 ডিভাইডেড বাই 10, এই হচ্ছে হোল স্কয়ার। তো একটু এটা যদি তুমি ভাগ দিয়ে দেখো তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 3434.8 মাইনাস এটার স্কয়ারটা একবার দেখো 576, প্রথমে 10 দিয়ে ভাগ দিলে পাওয়া হচ্ছে 57.6, হ্যাঁ, তারপর এটা স্কয়ার করলে তুমি পাবো হচ্ছে 3317.76। এখন বিয়োগ দাও, তাহলে 3434.8 মাইনাস 3317.76, এটা আসবে হচ্ছে 117.04 প্রায়। এই হচ্ছে আমাদের ভেদাঙ্ক, ঠিক আছে? কোনখান থেকে? এই অবিন্যস্ত ডাটাগুলোর ভেদাঙ্ক আমরা বের করে ফেললাম, অর্থাৎ আমাদের ক খ শেষ। এখন আমাদের বের করতে হবে গ, কি? উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোর শ্রেণী বিন্যস্ত করে এরপর পরিমিত ব্যবধান বের করব। আমরা বের করব হচ্ছে গাণিতিক গড় থেকে, ঠিক আছে? বাট এখানে হচ্ছে আমাদের কি আগে হচ্ছে শ্রেণী বিন্যস্ত করতে হবে। কি করতে হবে? শ্রেণী বিন্যস্ত করতে হবে। এই ডাটাগুলো তুমি যদি তাকাও কত থেকে কতর মধ্যে আছে, তুমি যদি দেখো 42, দেখো তো 42 থেকে ছোট কেউ আছে? ইজ দেয়ার এনিবডি? না, নাই, আমার চোখে তো পড়তেছে না। আবার দেখো তো সব থেকে বড় মনে হয় 75 পাচ্ছি আমি, এর থেকে বড় কেউ আছে? নাই। তাহলে হচ্ছে এই যে এই ছোট আর বড়, তো তাহলে আমরা এক কাজ করি, আমরা 41 থেকে শুরু করব, ঠিক আছে? 41 থেকে 45 পর্যন্ত, এরপর হচ্ছে 46 থেকে 50 পর্যন্ত এরকম, তারপর 51 থেকে 55, 56 থেকে কত দেখো তো 60 পর্যন্ত, তারপর 61 থেকে 65, দেন হচ্ছে 66 থেকে 70, এরপর 71 থেকে 75। দেখো তো এর মধ্যে সব চলে আসবে না? এই যে 41 42 43 44 45 46 47 48 49 50, হ্যাঁ, এই দেখো এর মধ্যে দেখো আমাদের সব চলে আসবে না? সবগুলা কিন্তু এগুলা কি দেখো তো, এগুলা হচ্ছে আমাদের গণসংখ্যা হিসেবে কাউন্ট হবে এখন,
যদি আমরা বিন্যস্ত করতে চাই, গণসংখ্যা হিসেবে কাউন্ট হবে। তো আমরা হচ্ছে এই শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কি করব বলতো, ছক বের করব। তো আমাদের কি কি লাগবে, আমাদের এই সূত্র যে আমরা বের করতে চাই, দেখি আমাদের কি কি লাগবে। দেখো, এই হচ্ছে ধরো আমরা শ্রেণী লিখবো, কি লিখবো, শ্রেণী, এই যে এই ডাটাগুলা। এরপর আমাদের কি লাগবে বলতো, শ্রেণীর মধ্যবিন্দু, এখানে কি লিখবো, শ্রেণী। এরপর আমাদের শ্রেণীর মধ্যবিন্দু লাগবে, মধ্যবিন্দু ছাড়া তো হবে না। আবার মাথায় রাখো, আমাদের কিন্তু আগে গড় বের করতে হবে, এই বিন্যস্ত ডাটা থেকে আগে কিন্তু গড়ও বানিয়ে ফেলতে হবে, দেন কিন্তু আমাদের বাকি কাজ করতে হবে। তো এক্স আই, গড় বের করতে গেলে কি লাগে, গড় বের করতে লাগে হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো হচ্ছে গণসংখ্যার জন্য তো একটা লাগবেই। তো এফ আই এক্স আই এর গুণ করার একটা জায়গা রাখতে হবে, এফ আই এক্স আই যেন গুণ করে, যে এখানে হচ্ছে সামেশনটা পেয়ে যাব, এটা পেয়ে যাব, তার মানে গড়টা বের হয়ে যাবে। এরপর গড় বের হয়ে যাওয়ার পর, গড় তো বের হইলো, এখান থেকে গড় হবে। এরপর হচ্ছে আমাদের এফ আই মানে এক্স আই আর এক্স বার বিয়োগ করতে হবে। তো এক জায়গায় কি করব, এক্স আই আর এই গড় কি করব, বিয়োগ করব। আবার কি করতে হবে, বিয়োগের বর্গ, তাহলে আরেকটা ঘর বানানোর দরকার নেই, এখানে ডাইরেক্ট বর্গ লিখে দিব। এই লাস্ট ঘরটাতে আমরা কি করব, এই এফ আই আর এই যে বিয়োগের যেটা পাচ্ছি এটা গুণ করব। আর কিছু লাগবে দেখো তো, লাস্টে যে সামেশন বের করে নেবো, পুরো সামেশন এখান থেকে। তাহলে আমরা এরকম 1 2 3 4 5 6 এরকম হচ্ছে 6টা কলাম। আর সারি কয়টা লাগবে, যদি এরকম শ্রেণী নেই 1 2 3 4 5 6 7টা, এখানে তো হেডলাইন দেবো, তাহলে এরকম আরো 7টা নেব। ঠিক আছে, এরকম করে আমরা একটা ছক বানাই, তোমাদের সামনেই বানাই, তোমরা লাইভ দেখো, এটা ভিডিওটা আর কাট করবো না, যেন তোমাদের প্যারা না হয়। হ্যাঁ, চলো আমরা শুরু করি। কি করব, গ নাম্বারের জন্য 2 এর গ। তো আমরা যা যা বুঝলাম যে আমাদের কি, আগে তোমরা আইডেন্টিফাই করবা তোমার কি সূত্র লাগবে, পরে আইডেন্টিফাই করবা তোমার এই ছক বানাইতে কিরকম কি কি জায়গা লাগতে পারে। ঠিক আছে, তারপর ডিসিশন নিয়ে অঙ্ক শুরু করবা। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে শ্রেণী বিন্যস্ত করতে চাচ্ছি আগে, তাই না? তাহলে লিখে নিই যে অবিন্যস্ত, কি লেখা যেতে পারে, এটা লিখে রাখো যে অবিন্যস্ত গুলিকে শ্রেণী বিন্যস্ত করে কি করবো আমরা বলতো, পরিমিত ব্যবধান নির্ণয়। পরিমিত ব্যবধান না, না ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান ছিল, হ্যাঁ, পরিমিত ব্যবধান নির্ণয়। তো হচ্ছে আমাদের হচ্ছে ছক লাগবে আগে, একটু লম্বা করে ছক নেই। আর হচ্ছে কি কি জানি দেখলাম, কি কি জানি লাগবে, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা কলাম বানাবো। কি করব, 6টা কলাম বানাবো। আর এদিকে হচ্ছে 7টা যাবে, তাই না? আরেকবার দেখিনি, আরেকবার হচ্ছে কয়টা যাবে, 1 2 3 4 5 6 7, 7টা শ্রেণী আর একটা হেডলাইন, মানে 8টা যাবে। তো 8টা আগে এদিকে দাগ দিই। তো এই হচ্ছে 1 2, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আবার জানি কয়টা হবে, দুর্বল ব্রেন নিয়ে যে অঙ্ক করি, 1 2 3 4 5 6, তাই না? 6টা হবে। এই হচ্ছে শ্রেণীর জন্য, মধ্যবিন্দুর জন্য, গণসংখ্যাকে জায়গা দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এফ আই এক্স আই করে গণসংখ্যার গড় বের করার জন্য বের করতে হবে। এরপর হচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে গড়ের বর্গ নেব। এরপর আবার গণসংখ্যার সাথে যেন গুণ করতে পারি, তার জন্য জায়গা রাখতে হবে আবার। এই, ঠিক আছে। তো লিখে রাখি, এখানে হচ্ছে শ্রেণী, ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি লিখতে পারো, সমস্যা নেই। এই হচ্ছে মধ্যবিন্দু। এরপর হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা আমরা লিখবো হচ্ছে এফ আই এর মাধ্যমে, তাই না? এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে এই এফ আই আর এক্স আই গুণ করতে হবে, যেন আমরা এখানে সামেশন এটা পেয়ে যাই, এই ভ্যালুটা পেয়ে যাই। এরপর হচ্ছে আমাদের, যেহেতু আমরা পরিমিত ব্যবধান বের করতেছি, আমরা হচ্ছে ভেদাঙ্কের কনসেপ্টে বের করতে গেলে আমাদের প্রত্যেকটা ভ্যালু থেকে এই যে গাণিতিক গড়ের
এখান থেকে গাণিতিক গড় তো পাবোই। হ্যাঁ, লিখে রাখতে হবে এখানে গাণিতিক গড়টা কত পাচ্ছি, এই ভ্যালুটা লিখে রাখতে হবে। এই গাণিতিক গড়ের হচ্ছে আমরা বর্গটা বের করব, ঠিক আছে। এটার সাথে হচ্ছে আবার কি আসবে, গণসংখ্যা গুণ হবে, অর্থাৎ সামেশন সামেশন না fi xi মাইনাস x বার হোল স্কয়ার, ঠিক আছে। যেমন এইখান থেকে আমরা সামেশন এটা পেয়ে যাই fi xi মাইনাস x বার হোল স্কয়ার, এই ভ্যালুটা যেন এখান থেকে সামেশন করে পেয়ে যাই। তো চলো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখি। আমরা মনে হয় 41 থেকে স্টার্ট করতে চাচ্ছিলাম, 41 থেকে হচ্ছে 45, তারপর হচ্ছে 46 থেকে হচ্ছে 50, 51 থেকে হচ্ছে 55, তাহলে হচ্ছে 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। মধ্যবিন্দু কিভাবে বের করে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেয়, তাই না? দেখো একবার যোগ করে দেখো, তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা পাবো 43, আর এটা কত পাবো 48 পাবো মনে হয়, তাই না? এটা পাবো 48, এটা পাবা 53, এটা পাবা 58, এটা পাবা 63, এটা পাবা 68, এটা পাবা 73। আস্তে ধীরে বের করো, লাস্টে একবার চেক করে দেখো। তাও তোমরা আস্তে ধীরে ক্যালকুলেটরে করে, এত ফাস্ট করতে হবে না, সমস্যা নেই। আস্তে ধীরে পরিসংখ্যানে ম্যাথ ঠান্ডা মাথায় করবা, কোনো তাড়াহুড়া নাই। ধরো তোমার খাতা নিয়ে যাবে টিচার, তাও তুমি হচ্ছে আস্তে আস্তে ডাটা বসাবা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো গণসংখ্যাগুলো উঠাইতে হবে। গণসংখ্যাগুলো এখন কিভাবে উঠাবো, তুমি ট্যালি চিহ্নের হেল্প নিতে পারো। এখানে যেহেতু 10টা ডাটা, তো তুমি হচ্ছে ট্যালি চিহ্নের হেল্প নিতে পারো। আমি ট্যালি চিহ্নেরই হেল্প নিয়ে করতাম। তো তোমাদের হয়তো পেন্সিল থাকলে সুবিধা, যেমন হচ্ছে দেখো 45, ঠিক আছে, কি আছে 45। তো ধরো 45 কোনটার মধ্যে পড়ে, যে ধরো এখানে আমি টালি চিহ্ন মুছে দেবো, ঠিক আছে, আমি ভ্যালু লিখবো, তোমরা পেন্সিলে করে পরে মুছে পরে ইয়া দিয়ে দিও, সংখ্যা লিখে দিও। আচ্ছা 45, এরপর দেখো 42, 49, দেখো তো 42 কোথায় পড়ে, 42 পরে হচ্ছে এই যে এখানে, 49 পরে হচ্ছে এখানে, 55, 58, 52, 55 পরে এখানে, 58 পরে এখানে, 62 পরে এখানে, 70, 75, 50, 70, 75, 50, 70, 70 পরে এখানে, 75 পরে এখানে, 50, 50, 50, 50 পরে এখানে। এরপর লাস্টে হচ্ছে 70, লাস্টে হচ্ছে কি 70, 70 কোথায় পড়ে এখানে। তো এই জায়গাটা আমরা লিখব হচ্ছে 2, এই জায়গাটা লিখব হচ্ছে 2, এই হচ্ছে 1 1 1 2 1। তাহলে এই যে এই জিনিসগুলো মুছে দেব। দেখো তো যোগ করে দেখো, 2 2 4 5 6 7 8 9 10, তার মানে আমাদের এখানে n হচ্ছে কি বলতো, n হচ্ছে 10। বুঝতে পারছো টালি চিহ্নের মাধ্যমে কিভাবে এটা বের করলাম। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে fi আর xi গুণ করতে হবে এই যে এটার জন্য। তাহলে 43 * 2 করতে হবে, 43 * 2, তার মানে আসবে হচ্ছে 86। এরপর হচ্ছে 48 আর 2 গুণ করতে হবে, এটা আসবে হচ্ছে 96। এটা গুণ হয়ে যাবে 53, এটা গুণ হয়ে যাবে 58, 63, 68 আর 2 গুণ হয়ে কত হবে 136, এটা হবে 136। আর 73 এর সাথে 1 গুণ হয়, আর কি ছি এটা ক্যালকুলেটর করে আমি ছি লজ্জা বিষয়। হ্যাঁ এটা যোগ করে দেখো কত আসে, তো এটা আসে হচ্ছে 565। তো আমাদের এরপরে একটা কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের গড় বিয়োগ করতে হবে। তো আমরা তো হচ্ছে মাত্র গড় বের করার স্টেপটা একটা স্টেপে আগে গেলাম, গড় তো এখনো বের করিনি, তো হচ্ছে আমাদের গড় বের করতে হবে। তো লিখতে পারো যে সুতরাং গাণিতিক গড় যে x বার, এটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের আসবে কি বার চিহ্ন দিতে পারি না, সামেশন fi xi ডিভাইডেড বাই n, i1 থেকে শুরু করে n পর্যন্ত, এখানে 10, এটা আমরা জানি। তো fi আর xi এর গুণফলটা আসছে হচ্ছে গুণ এই যোগ সামেশনটা আসছে 565, আর n এর মান কত জানি ছিল 10 ছিল, তাহলে এটা আসবে হচ্ছে 56.5। তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের 56.5, বুঝে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, 43 যে xi থেকে এই x বারটা বিয়োগ করে এখানে স্কয়ার ফরম্যাটটা লিখতে হবে।
একবার যদি দেখাই 43 মাইনাস 56.5, এটা যাই আসুক চিহ্ন সমস্যা নেই, তুমি খালি স্কোয়ার চিহ্নটা দিয়ে দিবা, ইকুয়াল দিবা, কত আসছে 182.25 চিহ্ন। তো এরপর হচ্ছে 48 থেকে যদি আমরা 56 পয়েন্ট, এটা লিখতে চাচ্ছি, অর্থাৎ 48 থেকে ওইটা বিয়োগ যাবে, 56.5 যদি বিয়োগ দিই, এরপর যদি স্কোয়ার করি, এটা পাবো হচ্ছে 72.25। তো এভাবে আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি। তো প্রত্যেকটা লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এটা তো সামেশন লাগবে না, আমাদের হচ্ছে এই সামেশনটা লাগবে, অর্থাৎ এই যে আমরা স্কোয়ারটা লিখলাম, হ্যাঁ, ব্যবধানে যে স্কোয়ারগুলো লিখলাম, এই যে এটার সাথে হচ্ছে আমাদের গণসংখ্যাটা গুণ হবে, যেটা মানে এইটা আর এটা গুণ হবে, অর্থাৎ 2 আর 182.25 গুণ হবে। তা দেখো 182.25 ইন্টু 2, এটা হচ্ছে 364.5। এরপর হচ্ছে তোমার এই যে 2 আর 72.25 গুণ হবে, 72.25 ইন্টু 2, এ হচ্ছে 144.5। এভাবে প্রত্যেকটাকে গুণ করে একবারে সামেশনটা আমি বের করে দিচ্ছি। তো এই হচ্ছে প্রত্যেকটা বসানোর পরে সামেশন আসবে হচ্ছে এইটা। আমাদের ইন্টেনশন কি ছিল? আমাদের ইন্টেনশন ছিল হচ্ছে আলটিমেটলি এটা পরিমিত ব্যবধানটা নির্ণয় করা। কি বের করা? পরিমিত ব্যবধানটা নির্ণয় করা। তো চলো আমরা আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার করে ফাইনাল অ্যান্সারটাই যাই, যে এটা, তাই না? এই ছকের পর এটা গর্ত এটা, তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং যে পরিমিত ব্যবধান যেটা হচ্ছে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আসবে আমাদের সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার, এই i1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা n দিয়ে ভাগ যাবে, এটাকে বর্গমূল করতে হবে। তো আমরা এই ডাটাগুলো পেয়ে গেছি, আমরা বর্গমূল দিয়ে নিই, এই যে সামেশন fi xi এই যে হোল স্কয়ার, এই ভ্যালুটা যে 11 মানে 1102.5 ডিভাইডেড বাই n এর মান কত ছিল? n ছিল গণসংখ্যা 10, গণসংখ্যা কত? 10, এই হচ্ছে 10। এইটা দেখো কত আসে, এটা আসবে হচ্ছে 102.5, 10.5 প্রায়। তাহলে আমরা এটাই হচ্ছে পরিমিত ব্যবধানটা বের করে ফেলছি। তোমাকে জাস্ট ভেদাঙ্ক বের করতে বলতে পারতো, এই হচ্ছে আলটিমেটলি পরিমিত ব্যবধানটা। কিভাবে? আমাদের নিজের থেকে একটা সারণী বানায় তারপর কাজটা করতে পারছি। তোমাকে এরকম আগে থেকে সারণী দিতে পারতো, সারণী দেওয়া থাকলে জাস্ট শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, গণসংখ্যা দেওয়া থাকে, বাকি সবকিছু তুমি জেনারেট করবা, তোমার সূত্রটা একটু মনে করবা, সূত্রে যা যা লাগবে তার জন্য ছক টক বানিয়ে নিবা, ছক বানানোর পর সূত্র অ্যাপ্লাই করবা, তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। খালি একটু ঠান্ডা মাথায় করবা যেন ক্যালকুলেশন ভুল না হয়। তো এখন হচ্ছে আমরা 3 নাম্বার দৃশ্যপট নির্ভর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে একটি ক্রিকেট ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। আচ্ছা, ভালো কথা, এটা একটা নিবেশন সারণী ক্রিকেট ম্যাচের। তো এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা ওভার আর কি, 1 থেকে 4 ওভার, 5 থেকে 8 ওভার, 9 থেকে 12 ওভার, ঠিক আছে, এরকম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া। এখন কথা হচ্ছে যে রান সংখ্যাটা দেখো, রান সংখ্যা হচ্ছে 24, 1 থেকে 4 ওভারে রান হচ্ছে 24 রান, পরে হচ্ছে 5 থেকে 8 ওভারে 32 রান করলো, 9 থেকে 12 ওভারে 36 রান, এভাবে হচ্ছে রান সংখ্যা দেওয়া, যেটা হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন প্রথম প্রশ্ন যেটা, যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে দুইটা প্রশ্ন, জাস্ট কি করতে হবে? গাণিতিক গড় হতে, তার মানে আমাদের গাণিতিক গড় বের করতে হবে, ঠিক আছে, ওইখান থেকে আমাদেরকে বের করতে হবে গড় ব্যবধান। তো আমরা যদি এটা চিন্তা করি, আমাদের যে গড় ব্যবধান বের করতে হয়, আমাদের আসলে কি লাগবে? গড় ব্যবধান বের করতে গেলে আমাদের প্রত্যেকটা উপাদান থেকে আমাদের গাণিতিক গড়ের ব্যবধানটা বের করতে হবে, তারপর এটা সামেশন করতে হবে, এই ব্যবধানকে তারপর সামেশন করে আমরা যদি n দিয়ে ভাগ দিই, এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান, তাই না? মিন ডেভিয়েশন কোথা থেকে? গাণিতিক গড় হতে। এই কাজটা তোমাকে করতে হবে, বাট এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বিন্যস্ত। বিন্যস্ত আসলে এখানে কি হয় বলতো? গণসংখ্যা গুণ হবে, এখানে কি হবে? গণসংখ্যাটা গুণ হবে, বুঝতে পারছো? আসলে গণসংখ্যা গুণ হবে না। তো চলো আমরা যদি এটা বের করতে চাই, তাহলে হচ্ছে তার আগে হচ্ছে আবার আমাদের আবার গড় বের করতে হবে, বুঝছো? এখান থেকে আবার কি গড় বের করতে হবে। তো চলো আমরা ডাইরেক্ট অ্যাকশন শুরু করি, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট অ্যাকশন শুরু করি। মুসলাম কেন?
নামস্থায়ী তো ভালো হইতো। কি কি সূত্র লাগবে, জাস্ট কি কি জানি লাগবে, সামেশন যে এফ আই, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এই হচ্ছে আমাদের মিন ডেফিনেশনটা এভাবে বের হবে। তো আমাদের কি কি লাগবে দেখি। তো আমাদের হচ্ছে যেহেতু এখানে ছক করেই দেওয়া আছে, তো আমাদের এগুলোর জন্য কি কি লাগবে, আমাদের হচ্ছে যে শ্রেণী ব্যবধানটা লাগবে, এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এরপর হচ্ছে এখানে আমরা মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দুটা বের করব। এই হচ্ছে আমাদের গণসংখ্যা লাগবে, তাই না, গণসংখ্যা লাগবে। তারপর আমাদের এই এফ আই আর এক্স এর গুণফল লাগবে, কারণ এই সামেশনের মাধ্যমে, এই এফ আই আর এক্স এর সামেশনের মাধ্যমে আমরা এই গড়টা বের করতে পারবো। এরপর এখান থেকে আমরা গড় যখন জেনে ফেলবো, তখন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে এই প্রত্যেকটা উপাদানের যে শ্রেণীর মধ্যবিন্দু থেকে এই গড়ের ব্যবধানটা জানতে হবে, মডুলাস, নেগেটিভ নেব না। এরপর আর একটা কলাম লাগবে, যে কলামে হচ্ছে আমরা এই এফ আই আর হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার এর গুণফলটা লিখবো, যেন আলটিমেটলি আমরা এইখান থেকে এটা সামেশনটা পেয়ে যাই। তাহলে হচ্ছে আমাদের এরকম 1 2 3 4 5 6 6টা কলাম লাগবে। আর এখানে শ্রেণী এরকম একটা শ্রেণী 1 2 3 4 5 6, তো একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা, এরকম করে 6টা শ্রেণী লাগবে। তো চলো আমরা তাহলে এরকম একটা ছক জেনারেট করি। তাহলে হচ্ছে আমরা ক নাম্বার লিখি। ক নাম্বারে হচ্ছে আমরা কি লিখবো বলো তো, ক নাম্বারে আমরা কি করব, যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়। গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়। তো এটার জন্য আমাদের কি লাগবে, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা টেবিল লাগবে, খুব বড় সড়ো একটা টেবিল লাগবে। ওই টেবিলে হচ্ছে আমরা দেখলাম এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 6টা কলাম লাগবে। কয়টা কলাম লাগবে, 6টা কলাম। আর এরকম কয়টা লাগবে, 1 2 3 4 5 6, 6টা সারি লাগবে। ঠিক আছে, তো আগে হচ্ছে সারিগুলোকে জেনারেট করে দেব। এরকম আরো 6টা লাগবে। তাহলে এই হলো 1, এই হলো 2, এই হলো 3, আমাদের আবার 6টা লাগবে। এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি লিখবো, মধ্যবিন্দু বের করব, এখানে গণসংখ্যাকে লিখবো আমরা। তারপর হচ্ছে আমরা গণসংখ্যার আর এক্স এ গুণ করব, যেন গড়টা পাই। এরপর আমরা প্রত্যেকটা উপাদান থেকে গড়ের ব্যবধানটা বের করব। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এই পরেরটাতে হচ্ছে এই কি করব বলতো, ওইটার সাথে গণসংখ্যা আবার গুণ করব। কি কি লিখলাম এখানে হচ্ছে আমরা লিখবো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এখানে আমরা লিখবো কি বলতো, মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু আর কি, যেটা হ্যাঁ সংক্ষেপে লিখলাম এক্স আই। এরপর এখানে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা যেটা হচ্ছে কি বলতো এফ আই। তো আমাদের এখানে তারপর লাগবে হচ্ছে এফ আই আর এক্স আই এর গুণফল। এইখানে তারপর হচ্ছে আমরা যে গড়টা পাবো, এই যে সামেশন এফ আই আর এক্স আই এর মাধ্যমে আমরা এন দিয়ে যে ভাগ করে এই যে গণসংখ্যাগুলো যোগ করে আমরা আবার এখানে এন পাবো, তাই না, গণসংখ্যাগুলোকে যোগ করে এন পাবো, এন দিয়ে ভাগ করে আমরা গড় পাবো। এই গড়টাকে একটু এখানে লিখে দিতে হবে, গড়টা কত। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা উপাদান থেকে গড়ের ব্যবধানটা এখানে লিখবো। আর এইখানে হচ্ছে কি করব, এই এফ আই আর এই এক্স আই মাইনাস এক্স বার এই মডুলাস, এই গুণফলটা আমরা লিখবো। ঠিক আছে, পরে যে আমরা এই সামেশনটা বের করে ফেলতে পারবো যে এফ আই এই হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার কত আসে। তো চলো যে কথাগুলো বললাম এগুলো আমরা লিখি। আমি একটা কথা বলি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়েরই মনে সম্ভবত 221 নম্বর পৃষ্ঠায় আসছে। এই যে এটা গাণিতিক গড় হতে গড় ব্যবধান, ওইখানে কিন্তু তোমাদের যে গড়টা বের করছে তোমাদের বইয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করছে, যেখানে হচ্ছে ধাপ বিচ্যুতির মাধ্যমে বের করা হয়েছে। তোমরা একজন আর কি একবার কমেন্টে বলছিলা যে বই যে গড়টা বের করলো সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটা কি সংক্ষিপ্ত পদ্ধতিতেই করতে হবে, এমন কোনো কথা নাই। হ্যাঁ, তুমি নর্মাল ভাবে গড় বের করে অঙ্কটা করতে পারো, তোমাদের বইয়ে করছে, কোনো সমস্যা নাই। যদি প্রশ্ন বলে দিতে স্পেসিফিক ভাবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে, সেই গড়ের মাধ্যমে তুমি কি বের করো বলো তো, পরিমিত ব্যবধান বা গড় ব্যবধান যাই বের করতে বলো, তখন তোমাকে এটা করতে হবে। আর কিছু না বলে তোমার কাছে ফ্রিডম আছে, তুমি যে কোনো। তো যাই হোক, ক্লাসের মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্লাসটা একটু আটকে গেছিল। তো এখন আমরা আবার শুরু করি। তো আমরা হচ্ছে এরকম হচ্ছে ছকটা ক্রিয়েট করছিলাম, এখন হচ্ছে আমরা এই ডাটাগুলো বসাবো। তো আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 1 থেকে 4, 5 থেকে 8। তো চলো আমরা লিখি,
1 থেকে 4, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের 5 থেকে 8, এরপর দেখো 9 থেকে 12, 9 থেকে 12, 13 থেকে 16, 13 থেকে 16, আর 17 থেকে 20, 17 থেকে 20 কি কাউন্ট করলাম, এক্সট্রা কেন আসলো ঘর, সব লিখছি। 1 থেকে 4, 5 থেকে 8, 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20, 1 2 3 4 5 6, তাহলে লাগবে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6। আচ্ছা, একটা ঘর বেশি লিখে ফেলছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এইগুলো উপরে উপরে লিখলেই হয়ে যাবে। তো 1 থেকে 4 এর মধ্যে আমাদের কে কে আছে দেখো তো, 24 32 36, কে কে আছে গণসংখ্যাগুলো, 24 32 24 32 36 38 30, 38 30। এখন মধ্যবিন্দুগুলো দেখো কিভাবে করবা বলো তো, 1 আর 4 যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা, এই হচ্ছে 2.5, তাই না? তাহলে 8 থেকে 5, তাহলে 8 আর 5 যোগ করো, 2 দিয়ে ভাগ দাও, এটা হচ্ছে 6.5। ঠিক একইভাবে 9 আর 12 যোগ দাও, 2 দিয়ে ভাগ দাও, এটা হচ্ছে 10.5। দেন 13 আর 16 যোগ দাও, 2 দিয়ে ভাগ দাও, 14.5। 17 থেকে 20, 17 আর 20 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দাও, হচ্ছে 18.5। বুঝে গেছে? এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে গণসংখ্যা আর মধ্যবিন্দু গুণফলটা, এই যে এই কলাম আর এই কলামের গুণ করতে হবে, বুঝতে পারছো? এই যে এইটা আর এটার গুণ করতে হবে। তাহলে 2.5 আর 24 গুণ হয় কত হয়, তাড়াতাড়ি বলো। এটা গুণ হয় হচ্ছে 60। এরপর হচ্ছে 6.5, আমি আবার বলতেছি তোমাদের ম্যাথটা এই গড়টা বের করছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতেছি না, নরমাল পদ্ধতিতে গড় বের করতেছি, ঠিক আছে? আচ্ছা, 6.5 আর 32 গুণ হবে, 32 গুণ হবে, এটা আসবে 208, ঠিক আছে? এরপর দেখো 10.5 আর 36 গুণ হবে 378, 378। 14.5 আর হচ্ছে 38 গুণ হবে 551। দেন হচ্ছে 18.5 আর 30 গুণ হয়ে হবে হচ্ছে 555। এখন এই যে এইটা গুণ করো, যোগ, গুণফলটা যোগ করো, আর গণসংখ্যাটা আমরা যোগ করে দেখি কত হয়। হ্যাঁ, তাহলে n বের হয়ে যাবে 24 32 36 38 30, এটা আসবে হচ্ছে 160। মোট সংখ্যাটা আসবে হচ্ছে কত, 160। আর এই যে এই f(x) এর যে f(x) এর রেজাল্টটার এই সামেশনটা কত আসবে দেখো, এটা আসবে হচ্ছে 60 প্লাস 208 প্লাস 378 প্লাস 551 প্লাস 555, এটা আসবে 1752, 1752। তো আমরা এখন ফার্স্ট কি করব বলতো, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে গড়টা বের করে নিই, যে সুতরাং গড় বা গাণিতিক গড়, গাণিতিক গড় বলো যেটা কি বলতো, এক্স বার, এটা হচ্ছে আমাদের কি আসবে বলতো, সামেশন fi(xi) ডিভাইডেড বাই n। এটা কত আসছে আমাদের, সামেশন fi(xi) 1752 আসছে, 1752। এটা আসছে মনে হয় 160, তাই না? 160, n এর মান আসছে 160। তো এটা আমাদের কত আসছে দেখো, এখানে আমি তোমাদের একটা কম্পেয়ার করে দেখাবো, 1752 ভাগ 160, সরি 1752 ভাগ 160, এটা হচ্ছে 10.95। দেখো তোমাদের বইয়ে এই ম্যাথটাতেই, আবার বলে রাখতেছি পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ওই যে 221। দেখো তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করে তারপর অঙ্কটা আগেছে, দেখি বইয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মানটা কত আসছিল। হ্যাঁ, তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিন্তু আসছে 10.95 বইয়ে, তোমাদের বইয়ে কিন্তু এটা কত আসছে, 10.95। এখন বলো আমার কত আসছে, আমার তো মনে হয় অনেক বেশি দূরে চলে আসছে, তাই না? আমার তো মনে হয় ডাটা মিলে নাই, তাই না? এমন কিন্তু না, তুমি যেভাবে করো গড়ের মান আসবে, যেটা করো আসবে। যদি বইয়ে প্রশ্ন স্পেসিফিক ভাবে বলে দিত যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, বইকে ফিক্কা মারতে হয় না, আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি বলতো যে গড় বের করো, তাহলে তোমাকে ওইভাবে আগাইতে হইতো। আর এখন যেহেতু কিছু বলা নাই, তাহলে তুমি যেভাবে ইচ্ছা গড় বের করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন তাহলে আমাদের এটা কত ইউজ করবো, 10.95, গড় কত ইউজ করবো, 10.95, ঠিক আছে? আচ্ছা, এখন
এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা xi থেকে এই x বার যেটা পাইলাম এটা ব্যবধানটা নেব, অর্থাৎ এই 2.5 থেকে 10.95 এর ব্যবধান দেখো, 2.5 বিয়োগ 10.95 মাইনাস 8.54 মাইনাস নিবা না, শুধু নিবা কি 8.45, সরি 54 না 45। ঠিক একইভাবে 6.5 থেকে ওইটা বিয়োগ দাও, 6.5 মাইনাস 10.95, এটা পাওয়া হচ্ছে মাইনাস 4.45, তাহলে লিখবো হচ্ছে শুধু 4.45। আমি একটু বাকি প্রসেসও বলে দিই। এই যে তুমি এভাবে পুরোটা বের করবা, ঠিক আছে। এরপর তোমার নেক্সট কাজ কি হবে, এই বের করার পর এই যে তুমি কি পাচ্ছ দেখো তো, তোমার এখন এরপর লাগবে এফআই, আর এই যে গণসংখ্যার সাথে এই ডাটাটার গুণ, কোনটার সাথে কোনটার গুণ, এই যে গণসংখ্যার সাথে এটা গুণ করতে হবে, এটা গুণ করে এখানে লিখতে হবে। যেমন ধরো এই যে এখানে কি বসবে, যে এফআই, এই যে এইখানকার এফআই কত 24, আর এই দেখো এই যে এই xi মাইনাস x বাই এটা কত আসছে 8.45, কত দেখো তো 202.8, 202.8। তারপরে যে এইটাটা কি হবে, এই যে এখানকার এফআই আর এই যে এটা গুণ হবে, অর্থাৎ 32 আর 4.45 গুণ হবে, 32 ইন্টু 4.45, এটা গুণ হয় কত হবে 142.4। এইভাবে হচ্ছে পুরোটা কমপ্লিট করতে হবে। তার আগে তোমাকে তাহলে এটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো? এটা তো হচ্ছে যে দেখে দেখে করবা, আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি আর এই গুণটা আমি লিখে দিচ্ছি। এখন বলবো না যে ভাই এগুলা পারবো না, না পারলে কিন্তু পিটানি দেবো, সেই হেসে কিন্তু আমি এর আগে না পারলে সত্যি পিটানি দেবো। তো এটা কমপ্লিট করবা, এটা কমপ্লিট করে আমি সামেশনটাও লিখে দিচ্ছি। তো হচ্ছে দেখো বাকি সব কিছু বসানোর পরে এই সামেশনটা আসলো 722.8। তাহলে এখন আমরা ফাইনালি আমরা কি লিখতে পারি, আমরা জানি কি বের করতেছিলাম বলতো, আমরা বের করতেছিলাম গাণিতিক গড় হতে গড় ব্যবধান। তাহলে আমরা লিখবো যে সুতরাং গড় ব্যবধান কোনখান থেকে জানি বের করলাম, এই যে মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুসারে আসবে হচ্ছে সামেশন এফআই এক্সআই মাইনাস, আচ্ছা এখানে মডুলাস এক্সআই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এখানে লিখতে পারো I1 থেকে n, এটা না লিখলেও হবে, সমস্যা নেই। তো এই ভ্যালুটা কত আসছে সামেশন, এই যে এটা 722.8, 722.8, n এর মান কত আসছে বলো তো 160। তো এটা কত আসবে দেখো, 722.8 ডিভাইডেড বাই 160, 4.52, প্রায় 4.52 প্রায়। এই হচ্ছে আমাদের কি বলতো গড় ব্যবধান। ভিডিও কি চলে? এই হচ্ছে আমাদের গড় ব্যবধান। তো আমরা যদি খ নাম্বার প্রশ্নটা দেখি, এটা কি বলতো, খ নাম্বার প্রশ্নটা এখানে এগুলা লাগবে না, মুছে দিব, ঠিক আছে। তোমরা প্রশ্নের মধ্যে ভাবে প্রশ্নের লেখাটা আসলে ঠিক না, তোমরা তোমাদের খাতায় রাফ পেজে এগুলা দেখবা যে কি কি তোমার ছকে কি কি লাগবে, ঠিক আছে, ডিসিশন নিবা। এরপর বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। বুঝো, সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান, দেখো এটা কি ডাটা বিন্যস্ত না, বিন্যস্ত ডাটা, তার গণসংখ্যা আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে তার মানে অনুমিত গড় পদ্ধতিতে, তাই না? ওইখানে তাহলে আমরা পরিমিত ব্যবধান কিভাবে বের করি, ওইটা পরিমিত ব্যবধানটা আমরা এভাবে বের করি, দেখো সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু এইচ। এই দেখো এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা ছিল। এখানে তোমার হচ্ছে ডি কিভাবে বের করা হয়, ডি বের করা হয় এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এই পদ্ধতিতে। এ হচ্ছে অনুমিত গড়, তাই না, এ হচ্ছে কি অনুমিত গড়, আর এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা কি বের করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধানটা নির্ণয় করব। তাহলে তুমি যদি চিন্তা করো তোমার কি কি লাগবে এই সূত্র অনুসারে, তোমার কি কি লাগতে পারে, তুমি দেখো তোমার কি কি ছকে তোমার কি কি জিনিস দিতে হবে। তোমার হচ্ছে এই শ্রেণী ব্যবধান দিতে হবে একটা, তারপর মধ্যবিন্দুটা লাগবে, তাই না? এরপর হচ্ছে তোমার গণসংখ্যাটা লাগবে, কি লাগবে, গণসংখ্যাটা লাগবে। তারপর হচ্ছে আমাদের এই যে ডি লাগবে, ডি প্রডিউস করতে হবে, ডি। তাহলে তুমি ডি বের করার জন্য একটা ছক বানাবা, তাই লিখে এই হচ্ছে গণসংখ্যা, এই হচ্ছে সরি মধ্যবিন্দু গণসংখ্যা, এই হচ্ছে ডি বের করবা।
এরপর হচ্ছে তোমার হচ্ছে এফ ডি স্কোয়ার আছে, এফ ডি স্কোয়ার আছে। তো তুমি হচ্ছে এফ ডি স্কোয়ারের জন্য একটা ছক করতে পারো, এফ ডি স্কোয়ারের। ঠিক আছে, কিভাবে ডি কে স্কোয়ার করে এফ এর সাথে গুণ করবা, এফ ডি স্কোয়ার। তাহলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে না, তাহলে এফ ডি স্কোয়ার না, তোমার আবার এফ ডি লাগবে। তাহলে আগে হচ্ছে এফ ডি, শুধু এফ ডি একটা বের করবা, তাহলে হচ্ছে এফ ডি স্কোয়ার বের করবা। তাহলে এফ ডি থেকে হচ্ছে সামেশন এফ ডি পেয়ে যাবা, এই যে এটা পেয়ে যাবা। তারপর হচ্ছে এফ ডি স্কোয়ার থেকে এখান থেকে সামেশন এফ ডি স্কোয়ারটা পেয়ে যাবা। তাহলে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 কলাম লাগবে। আর এরকম সারি কয়টা লাগবে, এই যে 1 2 3 4 5 6, 6টা সারি লাগবে। তাহলে আবারও সেই 6 কলাম 6 সারি বিশিষ্ট একটা টেবিল লাগবে। তাহলে আমি টেবিলটা তোমাদের ডাইরেক্ট এখন উঠাই দিচ্ছি। তো এই হচ্ছে ছকটা রেডি করে ফেললাম। তো আমাদের হচ্ছে কি লাগবে এখন, এটা বের করতে হবে। তোমাদের বলে রাখি যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, মধ্যবিন্দু তো বের করে দেখাই দিছিলাম, আর রান সংখ্যাগুলো হচ্ছে যোগ করে গণসংখ্যা, টোটাল গণসংখ্যা যেটা সেটা বের করলাম এন। তো এখন হচ্ছে আমাদের এই যে বাকি জিনিসের জন্য তোমাদের কি লাগবে, আগে অনুমিত গড়টা বের করতে হবে। তো তোমাদের কাছে কি থাকে, যখন অবিন্যস্ত ডাটা থাকে তখন তো ভিন্ন ভ্যালু থাকে, তাই না? ধরো হচ্ছে 10 জনের ওজন দেওয়া, এই যে 40 কেজি 50 কেজি, তো এরকম দেওয়া। তো এই ডাটাগুলোর মধ্যেই আর কি তোমাদেরকে যে কোনো একটাকে গড় চিন্তা করে নিতে হয়। কি করে নিতে হয়, গড় চিন্তা করতে হয়। ধরো হচ্ছে 5 জনের ওজন দেওয়া, যে 42 কেজি 50 কেজি 48 কেজি 60 কেজি 75 কেজি, তুমি যে কোনো একটা সংখ্যাকে গড় চিন্তা করে নাও যে এইটাই আসতে পারে গড়। আচ্ছা, আজানের পর শুরু করি। তো যেটা বলতেছিলাম যে কোনো একটা ডাটাকে তুমি গড় ধরে নিতে পারো। ঠিক আছে, ওটা হচ্ছে তোমার অনুমিত গড়। আর বিন্যস্ত, এই কনসেপ্টটা দিয়ে আর কি বিন্যস্ততে হচ্ছে অ্যাপ্লাই করো, যে তোমার হচ্ছে আমাদের হচ্ছে এখানে তো বিন্যস্তর ক্ষেত্রে তো শ্রেণী ব্যাপ্তি থাকে, এখানে হচ্ছে আমাদের মধ্যবিন্দুগুলোকে ওই ডাটা হিসেবে কনসিডার করতে পারো। হ্যাঁ, ওই যে 40 কেজি 50 কেজি মধ্যবিন্দুগুলোকে ওই আলাদা আলাদা তথ্য সারি ভ্যালু হিসেবে কনসিডার করতে পারো। এখানকার যে কোনো একটাকে তুমি অনুমিত গড় ধরতে পারো, যে কোনো একটাকে ধরতে পারো। আমি এর আগে একটা প্রমাণ করে দেখাইছিলাম, যে কোনো একটাকে ধরে 2বার অঙ্ক করছিলাম, আমার মনে পড়ে। তো তাও আমি তোমাদের বলছিলাম যে এরকম যদি শ্রেণীতে থাকে তাহলে দেখবা কয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5, 5টা শ্রেণী আছে। তো 5টা শ্রেণীর মধ্যে তখন আমি বলছিলাম যে তাহলে মাঝখানের শ্রেণী যেটা, নিচে দুটো উপরে দুটো, মাঝখানে হচ্ছে যে শ্রেণীটা, এই শ্রেণীর মধ্যবিন্দুটাকে তুমি অনুমিত গড় ধরতে পারো। ঠিক আছে, আর যদি জোর হয়, আর কি হয় যদি জোর হয়, যে ধরো এখানে 6টা শ্রেণী ছিল, তার তো মাঝখানে 2টা পড়ে, তাহলে 2টার মধ্যে যার গণসংখ্যাটা বেশি হবে সেইটার মধ্যবিন্দুটাকে তুমি অনুমিত গড় ধরতে পারো। কি বললাম, বেজোর হলে মাঝখানের শ্রেণীর মধ্যবিন্দুটা, জোর হলে মধ্যবর্তী যে 2টা শ্রেণী পড়বে ওই 2টা শ্রেণীর যার গণসংখ্যা বেশি তাকে ধরতে পারো। এটা কোনো রুলস বলতেছি না আমি যে ধরতেই হবে। তুমি প্রথমটাকে এ ধরে অঙ্ক করো, তোমার অঙ্ক মিলবেই মিলবে, মিলবেই মিলবে, বুঝছো? তাও খালি একটা স্ট্যান্ডার্ড নিয়ম বলতেছি, তখন আর কি মাঝখানেটাকে আর কি ধরা হয়। এখানে নামের সাথে দেখো অনুমিত, তুমি অনুমান করতেছো, এখানে পারফেক্ট কেন হবে, আর অ্যান্সার অটোমেটিক মিলে যাবে। আচ্ছা, তো আমরা এটাকে হচ্ছে ধরলাম যে অনুমিত গড় যেটা আর কি এ। তাহলে এখন দেখো আমরা ডি বের করবো। ডি হচ্ছে আমাদের এই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, মানে এক্স আই লিখলে বেটার হয় আর কি, এটাকে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তো আমি যদি এটা লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে এই এটার এক্স আই কত 2.5, তাহলে 2.5 থেকে অনুমিত গড়টা বিয়োগ করতে হবে 10.5, ডিভাইডেড বাই কি করতে হবে বলতো, এইচ, ডিভাইডেড বাই এইচ। এখন বলো এইচ এর মান কত, এখানে বলো তো এইচ এর মান লিখে দিই। শ্রেণী ব্যবধানটাই কি এইচ না? বলো কত আসে, বলো তো এই 1 থেকে 4, এটা শ্রেণী ব্যবধান কত, 3 না? 4 থেকে 1 বিয়োগ করে দিবা 3। বিষয়টা হচ্ছে এখানে 3 না, কিন্তু এখানে 1 ওভার খেলা হয়, 2 ওভার খেলা হলো, 3 ওভার হলো, 4 নম্বর ওভার খেলা হলো, 4টে ওভার লাগছে। এরপরে দেখো যে 5 নম্বর ওভার, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 4। তাহলে এখানে তোমার শ্রেণী ব্যাপ্তি কত বলো তো, শ্রেণী ব্যবধান হচ্ছে কত বলো তো, 4। তাহলে এই হচ্ছে তুমি ইউজ করো, এখানে কি করবা, এটাকে 4 দিয়ে ভাগ দাও। কি করলাম, এই যে এটা x মানে 2.5 কে a 10.5 দিয়ে বিয়োগ দিলা, তারপর ডিভাইডেড বাই 4 দিলা, কত পাইলা, -2। আর এটা দেখে এটা লিখতে চাচ্ছি না, তাহলে যে d কিভাবে লিখবা, x - a মানে 6.5 থেকে 10.5 বিয়োগ দিবা, 6.5 বিয়োগ 10.5 ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান কত, 4, তাহলে কত পাবা, -1 পাবা। এখন দেখো এভাবে তুমি সব d গুলা লিখবা। এরপর তোমার fd লিখতে হবে। fd কিভাবে আসবে দেখো তো, মানে এটা বিষয়টা fi মানে f যেটা আর কি, এই যে এইটা আর এটা গুণ করে লিখতে হবে, মানে 24 আর -2 গুণ করে লিখতে হবে। 24 আর 24 গুণ 48, তো
তারপর হচ্ছে কি, যে 32 আর -1 গুণ করে লিখতে হবে, অর্থাৎ -32। এভাবে এটা ফিল আপ করতে হবে। তার মানে এটা লিখতে গেলে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে। এরপরে তোমার লাস্টে লাগবে হচ্ছে fd স্কয়ার। কি লাগবে? fd স্কয়ার। fd স্কয়ার তুমি কি পাবা? d স্কয়ারের সাথে f গুণ হওয়া, তাই না? জিনিসটা বুঝো, d স্কয়ারের সাথে কি হচ্ছে বলতো? f গুণ হচ্ছে। তাহলে আমরা এক কাজ করব, আমাদের কাছে যে fd আছে না, এই fd এর সাথে আমরা আবার d একটা গুণ করলে কি হয়ে যাবে দেখো তো। দেখো তোমার কাছে fd আছে, এটার সাথে d গুণ করলে কি হয়ে যাবে বলতো? fd স্কয়ার না? তাহলে সেম কাজটাই, তাহলে আমরা যদি fd স্কয়ার পেতে চাই, এই যে fd এর সাথে আমরা কি করব? d গুণ করব। বুঝতে পারছো? যেমন হচ্ছে 48 আর 2 মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে, 48 দুগুণ কত? 96। তারপর হচ্ছে এটা গুণ হবে, তো 32 একে 32। এভাবে সবগুলা কমপ্লিট করতে হবে। তোমাকে কমপ্লিট করে সামেশন এফডিও লাগবে, তোমার সামেশন এফডিআই স্কয়ারও এফডি স্কয়ারও লাগবে, এটা বের করো। তো সবকিছু কমপ্লিট করার পরে তুমি হচ্ছে এরকম একটা জিনিস পেয়ে যাবা। তো এখন আমরা হচ্ছে কিসে যাব? তার মানে আমরা এখন যাব হচ্ছে, সুতরাং আলটিমেটলি কি জানি বের করতেছি, ভুলেই তো যাই, পরিমিত ব্যবধান। সুতরাং পরিমিত ব্যবধান হ্যাঁ সিগমা, যেটা সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু বলছিল, তাহলে এটা হচ্ছে রুট ওভার সিগমা এফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার ইনটু এইচ। এখানে কিন্তু লাস্টে একটা এইচ আছে, লাস্টে একটা কি আছে? এইচ আছে। এখন আমি হ্যাঁ, এই যে এইচটা আমার মনে পড়ছিল দিছিলাম নাকি দিছিলাম না, লাস্টে একটা কি থাকে? এইচ আছে, দিছিলাম। যাক, আচ্ছা। তো কিছু কথা বলি ভিডিওর মাঝখানে। ধরো হচ্ছে আমি তোমাদেরকে এরকম এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? অনলাইন ক্লাসে কিছু কথা বলি। ধরো তোমাদের, আমি তো জানি যে এইচটা গুণ হবে, তাই না? হ্যাঁ, অ্যাজ এ টিচার এটা আমার মাথায় রাখা উচিত, এইচটা গুণ হবে। ধরো সাবকনসিয়াস মাইন্ডে আমি এখানে বলতে ভুলে গেছি এইচ হবে না, মানে ধরো আমি লিখি নাই, হয় না অনেক টিচারের, হয়তো স্লিপ অফ টাং নামে একটা বিষয় আছে। আর যেহেতু আমি একা একাই ক্লাস নিচ্ছি, এই রুমটার আশেপাশে কেউ নাই, টুকটাক ভুল হলে কেউ এখানে ধরাই দিচ্ছে না, আমাকেই বারবার নিজে থেকে চেক করা হয়। তোমরা তো দেখলে ক্লাস নেওয়ার মাঝখানে কিন্তু একবার কারেন্ট গেছে, তারপর হচ্ছে মাঝখানে একবার আমি একটু অন্য কাজে একবার আমাকে যেতে হয়েছে, 2বার আজান দিচ্ছে, বুঝতে পারছো? তো অনেকবার কিন্তু থামা লাগে, তো মাঝে মাঝে এরকম মাথা থেকে ছুটে যায়। ধরো আমি তোমাদেরকে এই কথাটা বলছিলাম না, এইচ গুণ হয় নাই, ধরো আমি বাই চান্স বলছিলাম না, এইচ গুণ দিতে ভুলে গেছিলাম, তারপর আমি ধরো এই একদম পুরা সাম্রাজ্য করে ফেলছি, অঙ্ক টঙ্ক করে ভরাই ফেলছি, হুট করে যখন আমার মনে পড়ে আমি তো এইচ বলি নাই, তখন কি করতে হয়? আমাকে আবার সেই ব্যাকে যে তারপর দেখি কি কোথাও আমি এইচ বলি নাই, তখন আমার কথা কি পুরো ভিডিওটুকুই কেটে ফেলতে হয়। বুঝতে পারছো? তখন অনেক কষ্ট লাগে যে এত কষ্ট, এতগুলা ক্লাস কেটে ফেলতে হবে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে ডাটাগুলো বসে, তাহলে হচ্ছে সামেশন এফডি স্কয়ার, সামেশনের এফডি স্কয়ার কত আসে? 286 ডিভাইডেড বাই এন এর মান কত আসছে? 160, ঠিক আছে, মাইনাস সামেশন এফডি এটা হচ্ছে 18, এটা হচ্ছে 160 হোল স্কয়ার, শ্রেণী ব্যবধান মনে হয় 4, ওই যে উপরে লেখা আছে। তো এই ডাটাটুকু কত আসে? একবারে করে ফেলি দরকার হলে, এটা একবারে করে দেখো ক্যালকুলেটরে, এটা পাবা 5.32 প্রায়। এই হচ্ছে তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার। দেখো এই প্রশ্নটা সব বের হয়ে গেছে না? ক খ, হ্যাঁ ঠিক আছে। তো এইগুলো এখানে লেখার দরকার নাই প্রশ্ন। আই হোপ তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো, ঠিক আছে। পরিমিত ব্যবধান আসলে যদি বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাহলে এটা ছাড়া কোনো অপশন নাই, এই যে মাত্র যেভাবে করলাম। আর যদি এটা না বলতো, জাস্ট বলতো পরিমিত ব্যবধান বের করো, কিসের কি ভেদাঙ্ক বের করবা, রুট করবা, শেষ, ঠিক আছে। এত অনুমিত গড়টর এগুলা কিছু তোমার লাগবে না। এখন দেখো তোমাদের হচ্ছে 4 নম্বর অঙ্ক যেটা, সেটার দিকে যদি তাকাও, এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা। আমি কিন্তু এটা এত কিছু বলে দেবো না, হিন্টস দিয়ে দেবো। এই 4 আর 5 তোমাদের পুরো থাকবে হিন্টস। 5 নাম্বারটা তো তোমাদের বইয়ের অঙ্ক, আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে করবা। বাট আমাকে 4 আর 5 করে দেখাতে হবে, 4 আর 5 করে দেখাতে হবে, ঠিক আছে। কারণ এখানে মধ্যক থেকে তো তোমাদের যদি দেখো, তোমাদের যে এনসিটিভি কর্তৃক যে নমুনা প্রশ্ন ছিল, নমুনা প্রশ্ন যে 1 নম্বরটা একটু যদি দেখাই, এই যে নমুনা প্রশ্ন, হ্যাঁ, এখানে ছিল অবিন্যস্ত,
বাট দেখো তোমাদের সব বের করতে বলছে মধ্যক থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে পরিমিত ব্যবধান। কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয় যে কি রকম টাইপের চাইছে। তো তোমাদের হইতেই পারে স্কুলের পরীক্ষাতে তোমাদেরকে কি দিল, তোমাদেরকে দিল হচ্ছে বিন্যস্ত ডাটা, মানে এরকম ছক আকারে দিল, যে এরকম দিয়ে তারপর বলো যে মধ্যক থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করতে বলতেই পারে। তাহলে এখানে তোমাদের মধ্যক, এই যে এই এরকম থাকলে মধ্যক কিভাবে বের করতে হয় আমি বলে দিচ্ছি, করবা তোমরা, আমি কেন করবো আজব। দেখো তোমাদের কি দেওয়া বলো, তোমাদের এখানে এই শ্রেণী ব্যাপ্তি লিখবা, তাই না? শ্রেণী ব্যাপ্তি। তারপর তোমরা কি করবা বলো তো, তোমরা এখানে গণসংখ্যা লেখো, তাই না? তারপর এইখানে মধ্যকের জন্য তুমি করবা কি, ক্রমযোজিত গণসংখ্যা লিখবা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এইখানে হচ্ছে ডাটাগুলা লিখবা। দেখো যদি দেখাই যে 0 থেকে 15, তারপর হচ্ছে 15 থেকে 30, তারপর হচ্ছে 30 থেকে 45, 45 থেকে 60, তারপর 60 থেকে 75, আর লাস্টে হচ্ছে 75 থেকে 90। তো তোমরা বলতে পারো আমি তো লিখেই বলতেছি না, দেখো গণসংখ্যাগুলো উঠাবা, এ হচ্ছে 15, 4, 5, 9, 7, 10। এরপর এখানে ক্রমযোজিত গণসংখ্যা তো লিখতেই পারো, এখানে হচ্ছে 15, তারপর 15 এর সাথে 4 যোগ করে লিখবা, 15 + 4। আমি বলতেছি একটা জিনিস ধরা দিচ্ছি, তারপরে আর কি হয়ে যাবে। এ হচ্ছে 15 + 4, এটা কত হয়ে যাবে বলো তো 19। তারপর 19 + 5 কত হয়ে যাবে বলো তো 24। তারপর 24 + 9 কত হয়ে যাবে 33। 33 + 7 40। তারপর 40 + 10 মিলে হয়ে যাবে 50। এই আসলে এই লাস্টেরটাই হচ্ছে তোমার মোট গণসংখ্যার যোগফল। দেখো এই যোগ করে দেখো 50 পাবা। এখন তোমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়। এখানে আগে কি করতে হবে, মধ্যক শ্রেণী লিখবা, যে মধ্যক শ্রেণী। বলতে পারো তোমাদের মধ্যক শ্রেণী কোনটা? তোমাদের মধ্যক শ্রেণী হবে হচ্ছে এই যে এখানে n কত বলো তো 50 না? এই কথাটা একটু দেখো, তোমাদের একজন আর কি ভিডিওতে কমেন্ট করছিলা একটা ভিডিওতে, এখানে আগে দেখো এখানে n টোটাল মোট সংখ্যা কত 50। তো এখানে তোমাকে কি করতে হবে, n কে 2 দ্বারা ভাগ করতে হবে। তোমাদের একজন কমেন্ট করছিল কি এখানে হচ্ছে n এর মান তো 50, এটা তো জোর হলে মধ্যক তো হবে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের যোগফল /2। আমাকে কথাটা বলছিল কমেন্টে। বিষয়টা দেখো, এটা অবিন্যস্ত ডাটা আর এটা বিন্যস্ত ডাটা। বিন্যস্ত ডাটায় মধ্যক নির্ণয় কিন্তু আলাদা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ায় তোমাকে কি করতে হবে বলতো, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে মধ্যক শ্রেণী আগে বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করার জন্য তোমাকে n, এটা জোর বিয়োগ তোমার তাকাইতে হবে না, তুমি n কে 2 দ্বারা ভাগ দিবা, তুমি n/2 বের করো, কত পাবা 25। এখন আমাকে বলো এই 25 কোন শ্রেণীর মধ্যে অবস্থান করতেছে, 25 কোন শ্রেণীর মধ্যে অবস্থান করতেছে। এই দেখো তুমি দেখো যে এই প্রথম শ্রেণীতে 15 পর্যন্ত, 19 পর্যন্ত, একদম মানে 19 পর্যন্ত, 15 থেকে 19 পর্যন্ত আছে দ্বিতীয় শ্রেণীতে, 24-এর আগ পর্যন্ত আছে হচ্ছে তৃতীয় শ্রেণীতে। বাট তোমার আসছে কত, মধ্যক আসছে মানে n/2 আসছে 25, মাঝখানেরটা 25 কিন্তু অবস্থান করতেছে এই যে দেখো যে 24 থেকে 33-এর মধ্যে। 25 কি 24 থেকে 33-এর মধ্যে না? এই যে 33, তার মানে যে এইটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। তার মানে তোমার মধ্যক শ্রেণী হচ্ছে কোনটা বলো তো, 45 থেকে 60, এইটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। বুঝছো, তুমি হচ্ছে মধ্যক শ্রেণী বের করছো। তারপর হচ্ছে মধ্যক বের করার প্রসেস কি বলতো, এর প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এই হচ্ছে মধ্যক নির্ণয়ের ফর্মুলাটা। এখানে পরিচয়টা মনে পড়ে এল, তোমাদের কিন্তু আমি সূত্র কিন্তু রিভিউ করাইছি, কুইক রিভিশনে কিন্তু সবগুলা সূত্র রিভিউ করাইছি। এল হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা আপাতত, তাহলে এখানে এল এর মান কত 45, এল এর মান কত 45। এই আমি তো অঙ্ক করেই ফেলতেছি, তোমাদের বললাম না যে করব না। আচ্ছা আমি একটু খারাপ ভাবে করছি, তোমরা একটু ভালোভাবে করবা, এই যে সুন্দর মতন ছক এঁকে এঁকে করবা, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে দেখো তোমার n/2 মান কত 25, এটা তো জানোই, ঠিক সমস্যা নাই। এফ সি যেটা বড় হাতের এফ আর সি, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী যদি এটা হয় যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 24। এইচ হচ্ছে দেখো এইচ নিয়ে একটা কথা বলতেছি, দেখো
এইচ যখন আমি দেখো এই যে এই আগের সিকিউটাতে দেখো, একটু আগের সিকিউটাতে দেখো, এই যে এটাই দেখো, এখানে যখন 1 থেকে 4 ছিল, কত ছিল 1 থেকে 4 ছিল, তখন আমি শ্রেণীব্যাপ্তি যখন বের করতে বসি তোমাদের কিন্তু জিজ্ঞাসা করছি শ্রেণীব্যাপ্তি কত, 4 থেকে 1 বিয়োগ হবে 3 হবে, তখন কিন্তু বুঝলাম যে না 3 হবে না, এই 1 2 3 4 শ্রেণী ব্যবধান হবে 4, 1ও কাউন্ট হবে 2ও কাউন্ট হবে 3ও হবে 4ও হবে। বাট এখন দেখো, এখন তোমাদের কাছে যেটা এইটাই দেখো যে 1 থেকে 4 এরপরে কিন্তু শুরু হয়েছে 5 থেকে 8, এখানে কিন্তু 4 কাউন্ট হয় নাই, দেখো 1 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, এভাবে হচ্ছে না, 1 থেকে 4 শেষ, 4 এর কাহিনী ওখানে শেষ, পরেরটা শুরু হয়েছে 5 থেকে। বাট এখন তোমাদের যে ইয়াটা দেওয়া, যে ডাটাটা দেওয়া, এখানে দেখো তোমাদের এখানে কিন্তু শুরু হচ্ছে 0 থেকে 15, হ্যাঁ, পরেরটা শুরু হচ্ছে কিন্তু 15 থেকে 30, 15 কিন্তু দেখো দুই জায়গাতেই আছে, আবার দেখো 30 না 15 থেকে 30, 30 থেকে আবার এখান থেকে আবার শুরু হচ্ছে 30 থেকে 45, পরে দেখো আবার এইখানকার শেষটা থেকে শুরু হচ্ছে। এরকম হইলে তুমি কি করবা জানো, এখান থেকে হইলে তুমি জাস্ট বিয়োগ করবা, যে 15 থেকে 0 ব্যবধানটা বিয়োগ করবা, তাহলে এই হচ্ছে শ্রেণী ব্যবধান। কি করবা, যখন দেখবা যে এরকম যে এই যে 1 থেকে 4, এই 4 দেওয়া শুরু হচ্ছে না, মানে কোন একটা শ্রেণীর শেষ সীমাটা পরবর্তী শ্রেণীর শুরুর সীমা এরকম যদি না হয়, তাহলে কাউন্ট হবে 1ও আসবে 2ও আসবে 3 আসবে 4 আসবে, 4, এই 4 থেকে 1 বিয়োগ হয়ে এভাবে হবে না। বাট যদি কখনো এমন হয় যে দেখো এটার শেষ সীমা পরবর্তীটা শুরুতে আসছে, এটার শেষটা পরবর্তী শুরুতে আসছে, তাহলে তুমি জাস্ট বিয়োগ করবা, ওইটাই হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত আসবে দেখো, এই 0 থেকে 15 বিয়োগ করো, 15 থেকে 0 বিয়োগ করো, 15 পাবা, তাহলে শ্রেণী ব্যবধান কত আসবে 15। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজড হবে না। এফ এম এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, স্মল এফটা দিয়ে গণসংখ্যা বোঝায়, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 9। তাহলে তুমি এখানে সব ডাটাগুলো বসায় দিয়ে যে এখন বের করতে পারবে না, এল এর মান কত পাচ্ছ 45 প্লাস n/2 এর মান কত 25, পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 24 ইনটু এইচ এর মান কত দেখো তো 15, গণসংখ্যা কত 9, তাহলে এটা কত আসে দেখো তো, 25 থেকে 24 গেলে 1 আর 15/9 15/9, তো এটার সাথে যোগ হবে হচ্ছে 45, তো এটা 46.67 প্রায়। তুমি মাত্র কি বের করলা, মধ্যক বের করলা, কথাটা বুঝো, তুমি মাত্র কি বের করলা, মধ্যক বের করলা। আর তোমার প্রশ্ন হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান বের করতে হবে, তুমি এখন এই ছকের মধ্যেই আগাইতে পারো। ঠিক আছে, এই যে বললাম না আমি তো রাফ করছি, গড় ব্যবধান বের করতে গেলে আমাদের কি লাগে, এই যে এখানে মধ্যবিন্দুটা লাগতো, শ্রেণী কি লাগতো মধ্যবিন্দু, আমি তো এটা বের করি নাই, তাহলে তোমরা বুঝতেছো তোমাদের তাহলে শ্রেণী মধ্যবিন্দুটাও লাগবে, এই যে xi মধ্যবিন্দু কিভাবে বের করে, এই যে 15 যোগ 0 ডিভাইডেড বাই 2, ঠিক আছে 7.5, ঠিক আছে, তার মানে মধ্যবিন্দুটাই শ্রেণীর পরে দেওয়াটা উচিত ছিল আমার, আমি যেটা দিই নাই, কারণ আমি তখন হচ্ছে কি জাস্ট মধ্য বের করতেছি, মধ্য বের করতে গেলে তো xi লাগে না, তাই চিন্তা করি নাই। বাট তুমি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি একটা ছকের মধ্যে যদি সব বের করতে চাও, তুমি চাইলে যে এখন মধ্যক বের করছো, তুমি আরেকটা নতুন ছক ক্রিয়েট করতে পারো, কি দরকার এত প্যারা নেওয়ার, একটা ছকের মধ্যেই করো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সবগুলা কি করবা বলো তো, মিডল পয়েন্টগুলো বের করবা, 30 + 15/2 কত 22 দশমিক কত আসে 22.5। ঠিক আছে, এভাবে হচ্ছে মধ্যক প্রত্যেকটা মধ্যবিন্দু বের করবা। আর তোমার যেহেতু মধ্যক থেকে গড় ব্যবধান, তাহলে আমাদের কি লাগবে দেখো তো, আমাদের লাগবে হচ্ছে এই যে এই xi থেকে এই মধ্যকের ব্যবধানটা লাগবে। বাট এটা তো আবার শ্রেণী, এটা আবার কিসে আছে বলো তো, শ্রেণীতে। আমাদের হচ্ছে তাহলে ফর্মুলাতে এখানে একটা fi গুণ আসবে, তাহলে xi - me, এখন আবার এটা না, এটা উপরে থাকা যায় fi * xi - me। এখন যেন না বলো যে এগুলা কিছু বুঝতেছো না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বললে সত্যি কথা মাইন্ড দিব, এগুলা কিন্তু এখন পারতে হবে, বুঝতে পারছো। তাহলে এই ডাটাটা বের করবা, তারপর হচ্ছে সামেশন করবা, কারণ সূত্রটা কি আমি যদি লিখি এই মধ্যক থেকে গড় ব্যবধান তোমার যদি বের করতে চাও, তাহলে তোমার ফর্মুলাটা কি, এটা যেহেতু বিন্যস্ত গড় ব্যবধানের, তাহলে আমাদের ফর্মুলা আসবে হচ্ছে এই xi থেকে এই মধ্যকের ব্যবধান নিতে হবে, এর সাথে গণসংখ্যাটা গুণ হবে, ওই যে গণসংখ্যা fi আর এই যে xi - me, ঠিক আছে। এটা তারপর কি করতে হবে, সামেশন নিতে হবে, এই যে লাস্টে এখানে সামেশন বের করবা, এরপর হচ্ছে এটাকে n দিয়ে ভাগ দিবা, এই হচ্ছে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, বুঝতে পারছো। তো এই জন্য এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা করে দেখাবা। আমি কিন্তু 80% ম্যাথ করে দিচ্ছি, আমি কিন্তু 80% অঙ্ক এখানে করে দিচ্ছি, বলবো না যে আমি একদমই করি নাই। এরপর দেখো মধ্যক হতে কি বের করতে হবে, পরিমিত ব্যবধান। আই হোপ তোমরা এখন পরিমিত ব্যবধানটাও
বের করতে পারবা কিভাবে? তো কোনো সংক্ষিপ্ত পদ্ধতি হাবিজাবি কিছু বলা নাই। তাহলে তুমি কি করবা? এটা মুছে দিই। তাহলে তুমি ভেদাঙ্ক বের করবা। কি করবা? ভেদাঙ্ক বের করবা। যেহেতু এটা বিন্যস্ত, ভেদাঙ্ক মানে কি বোঝাচ্ছি? এই xi থেকে এই যে মধ্যক, এটার বিয়োগ করবা, বিয়োগ করে বর্গ করবা, বাট এখানে গণসংখ্যা আসবে। তারপর হচ্ছে এটা সামেশন নিবা, সামেশন নিয়ে n দিয়ে ভাগ দিবা। এই হলো ভেদাঙ্ক, এইটাকে রুট করবা। এই হচ্ছে পরিমিত ব্যবধান। বুঝতে পারছো? তো যা যা ডাটা লাগবে ছক বের করে এটা তুমি কমপ্লিট করবা। জানি না এটা যে এগুলা না করে দিতে পারলে আমি ভাববো আমি তোমাদের কিছু পড়াইতে পারি নাই, তোমরাও কিছু শিখো না, আমিও কিছু পারি নাই। তারপর আমাকে রিটায়ারে যেতে হবে, আমার টিচিং ক্যারিয়ার শুরুর আগে আমাকে রিটায়ারে যেতে হবে, যে না করানোর ব্যর্থতার কারণে রিটায়ার নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এইটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে, বুঝছো? কেন? কারণ এটা তোমাদের অনুশীলনীর 7 নাম্বার প্রশ্নে দেখবা। এটা তোমাদের অনুশীলনী 7 নাম্বার প্রশ্নের উদ্দীপকটা। এই এক্স আর ওয়াই এর মান কিন্তু আমি অনুশীলনী সমাধানে সলভ করছি। আমি অনুশীলনী সমাধান 7 নাম্বার যে অঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যদি কেউ আগে থেকে না করে থাকো দেখবো এটা কিভাবে সলভ করছি আমি। আর এই যে সেম যে মধ্যক থেকে গড় ব্যবধান বের করবা, কিভাবে করবা আমি জানি না। এক্স আর ওয়াই এর মান তো তুমি কতে পেয়ে যাবা, তারপর কি এরকম বিন্যস্ত ডাটা না, বিন্যস্ত ডাটা না, এরপর তুমি কিভাবে কি করবা, বা মধ্যক তোমার এমনি দেওয়া আছে, মধ্যক তোমাকে এমনি দিয়ে দিচ্ছে, তাও এক্স আর ওয়াই এর মান লাগবেই। এরপর তুমি মধ্যক থেকে গড় ব্যবধান কিভাবে বের করবে এসব আমি কিছু জানি না। ঠিক আছে? তো এই ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো। আমি আবার বলি, তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আসছে এক একটা প্রশ্ন এক একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অনেক প্রশ্ন করা সম্ভব। বাট কি তুমি জানবা যে কি কি তুমি বের করতে পারো, তুমি গড় বের করতে পারো কিনা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে পারো কিনা। যদি প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে বলে তাই তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি হচ্ছে এই গড় ব্যবধান বের করতে পারো কিনা, গড় হতে গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান, প্রচুর থেকে গড় ব্যবধান, শেষ। এরপর তোমার লাগবে হচ্ছে ভেদাঙ্ক বের করতে পারো কিনা, কিভাবে অবিন্যস্ত ডাটা পারো কিনা, বিন্যস্ত ডাটা পারো কিনা। আমি কিন্তু দেখিছি, দুইটার ক্ষেত্রেই দেখিছি। ভেদাঙ্ক পারো মানে তুমি পরিমিত ব্যবধান পারো, বাট পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আবার একটু তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে বলতে পারে। তো বিন্যস্ত থাকলে কি হবে, অবিন্যস্ত থাকলে কি হবে, এটুকু জানলেই চলবে। এই ছিল তোমাদের ওভারঅল চ্যাপ্টারটার কনসেপ্ট, যেখান থেকে তোমাদের সিকিউ আসবে। আর এইগুলাই পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, ভেদাঙ্ক বের করা, এইগুলা দিয়েই দেখবা তোমাদের প্রশ্নগুলা হয়ে থাকবে। আশা করি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।